যাকে আমরা অনেকদিন পরে এলাম অ্যাকচুয়ালি ইন্টারভিউটা, ভোট টোট মাঝখানে অনেকদিন ছিল, আমাদেরও ডিউটি টিউটি এইসব মিলিয়ে একটা বড় পর্ব মাঝখান থেকে চলে গেছে। এখন গিয়ে যেটা হচ্ছে, হ্যাঁ, গিয়ে আমাদের জন্যে যারা আমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছি, আমাদের মানে তোমাদের জন্যে অ্যাকচুয়ালি একটু ভালোই সিচুয়েশন তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। আমি জানি না আল্টিমেট সিচুয়েশন কি হবে, মনে হচ্ছে যে একটু ভালো সিচুয়েশন তৈরি হয়েছে। যাকগে, দেখা যাক কি হয় পরবর্তীকালে। আমরা ঠিকঠাক করে প্রিপারেশনটা নিলেই হবে। ভেরিফিকেশন সম্ভবত চালু হয়ে যাবে যেহেতু ভোটের সমস্ত কাজবাজ মিটে গেছে। তো আজকে আমরা কিছু বেসিক্স কোশ্চেন, কিছুদিন আগে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করেছি সেগুলো সমস্ত এই জিনিসের উপরে ছিল। কি ছিল? যে যেগুলো আমাদের ক্লাসরুম সিচুয়েশন, ক্লাসরুমে কি হতে পারে, ক্লাসরুমে কি হতে পারে না হতে পারে, এই সিচুয়েশনের উপর কিছু কোশ্চেন্স ছিল। স্যারেরা কি রকম ধরনের প্রশ্ন করতে পারে, একটা স্টুডেন্টকে করানোর জন্য পড়ানোর জন্য কি কি লাগে। ঠিক আছে, সাউন্ডটা কম লাগছে, আমি ঠিক আছে আমি চেষ্টা করছি একটু জোরে বলার। সাউন্ডটা হয়তো কোনো কারণে কম লাগছে, ঠিক আছে। তো এতদিন ধরে যেটা আমরা পড়েছি সেটা ছিল কিরকম, এই ক্লাসরুম সিচুয়েশন, ক্লাসরুমের ভেতরে কি হতে পারে, বা তুমি যে ডেমোটা দেবে সেই ডেমোর উপর থেকে কি কি ধরনের কোশ্চেন হতে পারে, কেন এটা পড়ালেন, কেন ম্যাথমেটিক্স সাবজেক্ট সম্পর্কে কিছু, এটা হতে পারে। আজকে আমরা যেটা পড়াবো কিছু বেসিক কোশ্চেন, আমি বলেছিলাম আমরা এটা জানিয়ে দেবো কিছু বেসিক্স কোশ্চেন, এরকম বহু স্টুডেন্টকে জিজ্ঞেস করে বেসিক কোশ্চেন। কারণ আগেই বলেছি যে টিচাররা ইন্টারভিউ নেবেন তারা অনেক উঁচু দরের পড়াশোনা করান, ঠিক আছে। তো আর 9-10 লেভেলে প্রশ্ন করতে গিয়ে তাদের ওই বেসিক জিনিসটাই বারবার ধরে মনে আসে। তো বেসিক কোশ্চেন করার প্রবণতা অনেক বেশি। আমরা এই বেসিক কোশ্চেনে একটু আটকে যাই অনেক সময়, ঠিক আছে। আমাদেরও নলেজ হয়তো তোমাদের নলেজ আছে, তুমি একটা বড় থিওরিকে ঠিকঠাক এক্সপ্লেন করে দেবে, কিন্তু ছোটখাটো জিনিসগুলো তুমি হয়তো ভুলে গেছো। সেই রকম কিছু জিনিস আমি আজকে বলছি, তোমরাও কিছু জিনিস আলোচনা করতে পারি আমরা তোমাদের সাথে। তো প্রথমে এটা আলোচনা করার জন্য আমরা শুরু করি যে বেসিক কি কি ধরনের কোশ্চেন হতে পারে। একটা করে কোশ্চেন দেখবো, সেই রিলেটেড যাবতীয় জিনিস আমরা একটু আলোচনা করে নেব, ঠিক আছে। তো প্রথমেই জেনারেলি আমরা যে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে যে কোশ্চেন্স গুলো আসে সেগুলো হচ্ছে, কোঅর্ডিনেট জিওমেট্রি মানে হচ্ছে আমাদের ওই যে তোমাদের তার বড় কিছু কোঅর্ডিনেট জিওমেট্রি নেই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে যেটা মানে কার্টেসিয়ান 2 ডাইমেনশনাল, সেটা থেকেই জেনারেলি কোশ্চেন্স গুলো আসে। তো এক্স অ্যাক্সিসের ইকুয়েশন, ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন, এটা খুব বেসিক কোশ্চেন। এর সাথে সাথে যে কোশ্চেনটা আসে, যে ইকুয়েশন, যে আমরা স্ট্রেট লাইনের যে ইকুয়েশন ফর্ম করি সেই ইকুয়েশন, স্টেট লাইনের যে ইকুয়েশন ফর্ম করি সেই ইকুয়েশনের যে বেসিক ক্যারেক্টার, মানে ইকুয়েশনের ক্যারেক্টারটা কি তৈরি হয় স্ট্রেট লাইনের ইকুয়েশনের, তো সেগুলো আসে। এখানে আরেকটা কোশ্চেন আসে যে এই যে আমার দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট মানে ছেদ বিন্দু যেটা হয়, সেই ছেদ বিন্দুর গুরুত্বটা কি, ছেদ বিন্দুটার কি আসলে ছেদ বিন্দুটা কি জিনিস, এই ধরনের কোশ্চেনগুলো আছে। তো আমরা আসি ডাইরেক্টলি, সমীকরণ ও অভেদের পার্থক্য কি। সমীকরণ মানে ইকুয়েশন, আর অভেদ মানে হচ্ছে আইডেন্টিটি, এর ডিফারেন্সটা কি? স্যার বলবো। বলো একজন। স্যার অভেদ মানে হচ্ছে সমীকরণ হচ্ছে পার্টিকুলার একটা মান পাওয়া যায়, ইকুয়েশন যেমন 2x+1 2x = 3 যদি হয়, x = 3/2। আর অভেদের ক্ষেত্রে কি হয়, যেমন a+b² মানে a²+2b+b² মানে লেফট সাইড আর রাইট সাইড a আর b এর সকল মানের জন্য হচ্ছে সত্য। এটা একটা পার্টিকুলার ভ্যালু দিচ্ছে আর এটা ঠিক, সকল ভ্যালুর জন্য সত্য হচ্ছে। সমীকরণ আর অভেদ দেখতে একই রকম হতে পারে, কিন্তু এটা কি হয়, এটা একটা পার্টিকুলার এক্স এর একটা ভ্যালু পাবো, আমি এক্স এর একটা পার্টিকুলার ভ্যালু পাবো, আর এখানে এ আর বি এর ভ্যালু চেঞ্জ হতে পারে, যা কিছু হতে পারে, এটাকে বলে অভেদ বা আইডেন্টিটি। যেমন আমরা ট্রিগোনোমেট্রিক্যাল অভেদ আর ট্রিগোনোমেট্রিক্যাল ইকুয়েশন শিখেছি। ট্রিগোনোমেট্রিক্যাল ইকুয়েশন সাইন এক্স ইকুয়ালস টু 1/2, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল ইকুয়েশন। আর যদি এরকম লিখি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটি। দুটো একটু ডিফারেন্ট, তাই তো। এটা থিটার অনেক ভ্যালুর জন্য মানে সব ভ্যালুর জন্য অ্যাপ্লিকেবল, হোয়ার এটা, ঠিক আছে। এটা হচ্ছে সমীকরণ আর অভেদের পার্থক্য, বিভিন্ন জায়গাতে আমরা এটা দেখেছি। সমীকরণে যে বলা হয় একটা ভ্যালুর জন্য সত্য, তার এখান থেকে ধরুন এনটা মানে এন ফাইন আমরা না না না, সমীকরণ একটা ভ্যালুর জন্য সত্য হবে এরকম না, সমীকরণ হচ্ছে সেট অফ ভ্যালুজের জন্য সত্য হতে পারে। ঠিক, একাধিক ভ্যালুর জন্য ধরো, আর দ্বিঘাত সমীকরণ থাকলে, ত্রিঘাত সমীকরণ থাকলে তো তিনটে ভ্যালুর জন্য সত্য হয়। আবার ট্রিগোনোমেট্রিক্যাল যে ইকুয়েশন গুলো আছে সেগুলো তো মানে যেগুলো রিপিটেটিভ, মানে এগুলো তো সব পিরিয়ডিক ফাংশন। তো পিরিয়ডিক ফাংশন হলে কি হবে, এই ভ্যালুটা বারবার রিপিট করতে থাকবে, ঠিক আছে। এটা যদি একটা অ্যালজেব্রিক ফাংশন হতো, এই ফাংশনটার জন্য একটা ভ্যালুর জন্য অ্যাপ্লিকেবল।
যদি আমি এখানে 2 দিয়ে দিই, ধরো এখানে আমি মাইনাস দিয়ে দিলাম, তখন দুটো ভ্যালুর জন্য অ্যাপ্লিকেবল। যদি এখানে 3 দিয়ে দিই তাহলে 3টে ভ্যালুর জন্য অ্যাপ্লিকেবল। দ্যাটস অ্যানাদার কেস। আর এইটা হচ্ছে যেহেতু পিরিয়ডিক ফাংশন সাইন এক্স, সেই জন্য এটা কি হয়, একাধিক ভ্যালুর জন্য হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু এর জন্য তুমি পার্টিকুলার ভ্যালু পাবে, আর এর জন্য ওরকম ভ্যালু হবে না। বিভিন্ন জিনিসের জন্য এটা অ্যাপ্লিকেবল। এটাই হচ্ছে সমীকরণ আর অভেদের মধ্যে পার্থক্য। এরপরে একটা প্রশ্ন, এই যে বলি এই কোশ্চেন করতে করতে না ওরা বিভিন্ন ধরনের জিনিস আগিয়ে দেয়। ফর এক্সাম্পল ধরো আমি এটা দিয়ে দিলাম, সাইন এক্স ইকুয়ালস টু 2 দিয়ে সলিউশন করতে বলেছে। এটা খুব রিনাউন্ড কোশ্চেন, একাধিক জনকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, বলেছে জেনারেল সলিউশনটা বার করতে, জেনারেল সলিউশন বার করতে। তো স্টুডেন্ট কি করেছে, জেনারেল সলিউশন তো পরে, আগে নর্মাল সলিউশনটা বার করে দেওয়ার জন্য লিখে দিয়েছে x ইকুয়ালস টু সাইন ইনভার্স। তাহলে এটা কি হতে পারে, বাস্তবে এই ভ্যালুটা ইমাজিনারি ফিল্ডে এটা আসতে পারে, বাস্তবে হতে পারে না। তো স্বাভাবিকভাবে তোমাকে দরকার নেই সেটা করতে, তোমাকে জিজ্ঞেসও করবে না। ঠিক আছে, জেনারেলি জানতে চাইবে যে তুমি ঠিক খেয়ালে আছো কিনা যে এক্স এর ভ্যালু সাইন এক্স এর ভ্যালু 2, এটাকে তুমি ভেবে নিয়েছো সত্যি এবং ওটা করতে শুরু করেছো। এটা তুমি দেখছো ঠিক চোখে, সেইটা চেক করার জন্য। ঠিক আছে, ওখানে তোমাকে করতে দেবে না সলিউশন যে বাবা এখানে তুমি ইমাজিনারি ভ্যালু ধরে শুরু করো, 2 পাতা ধরে সলিউশন করো, সেরকম নেই, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, সেরকম না বাবা। হ্যাঁ, এটা হচ্ছে কেস। তাহলে সমীকরণ অভেদের পার্থক্য, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন, কিরকম সমীকরণ আসতে পারে, ট্রিগোনোমেট্রিক যেগুলো ইকুয়েশন আছে সেই ইকুয়েশন থেকে খুব রিনাউন্ড কোশ্চেন। আমি বলছি এটা একাধিক জনকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, সাইন এক্স ইকুয়ালস টু 2 এইটা বলা, বিশেষ করে আমি বললাম কি এই ধরনের সলিউশন কলকাতার যে ওই ইয়েতে না, সেন্টারে না, বারাসাত সেন্টারে বেশি দেখেছি। ঠিক আছে, বাইরের উত্তরবঙ্গের সেন্টারগুলোর কথা জানি না, এই সেন্টারে কিন্তু এই কোশ্চেন জিজ্ঞেস করেছে। ওকে, তো নেক্সট যে কোশ্চেন আমি দেখবো সেটা হচ্ছে একটি ভগ্নাংশ অসীম না সসীম কিভাবে বুঝবে। একটা ভগ্নাংশ আছে, সেটা অসীম হবে না সসীম হবে, মানে টার্মিনেটিং হবে না নন টার্মিনেটিং হবে, সেটা কি করে বুঝবে। দেখে বেসিক কোশ্চেন, একটা খুব সহজ। দশমিকে কনভার্ট করে বোঝার মতন ব্যাপার নেই। হ্যাঁ বলো তো একজন। হ্যাঁ বলো। হরগুলোর মধ্যে আমরা দেখবো 2 আর 5 যদি থাকে তাহলে। ভেরি গুড, হরগুলোর মধ্যে যদি 2, 5 থাকে তবেই সেটা টার্মিনেটিং হবে। সসীম তখনই হবে, ধরো 2 বাই এটা হতে পারে 15, আর 2 বাই ধরো এরকম আছে 2/5। তো এটা কি আছে, এইটাকে যদি আমি এক্সপ্লেন করি, মানে ভাঙি, যদি এটাকে যদি ভেঙে নিই, তো ভেঙে আমি কি দেখবো, এটা আসছে কত, 3 আর 5। তো যখন 3 চলে আসছে তাহলে এটা কি হয়ে যাবে, আমরা কি জানি, এটা হয়ে যাবে তখন অসীম। আর সসীম হলে 5, এটা সসীম হবে। মানে সসীম কখন হবে, যদি ভগ্নাংশগুলোর মধ্যে, যদি এই হরের মধ্যে 2 আর 5, শুধু 2 হলেও চলবে, শুধু 5 হলেও হবে, বা 2, 5 মিলিয়ে যদি হয় তাহলেও হবে, কিন্তু এর বাইরে যাবতীয় যা সংখ্যা চলে আসবে সব হবে অসীম। যে তোমাকে ডাইরেক্টলি দেখে বলবে যে 2/7 এটা সসীম হবে না অসীম হবে, তুমি যদি এখানে ভাগ করতে শুরু করো তখন বলবে ঠিক আছে ভাগ করার দরকার নেই। ঠিক আছে, তার মানে বুঝে নেবে তুমি সিস্টেমটা জানো না। দেখো 2/7 এটা অসীমই হবে, এটা সসীম হতে পারে না, মানে এটাকে ভাগ করে তুমি মেলাতে পারবে না, চলতেই থাকবে চলতেই থাকবে। ঠিক আছে, কেন, তার কারণ দেখো যদি কোনো ভগ্নাংশ এরকম হয়, যদি ভাগ করে মিলে যায়, ভাগ করে মিলে গেলে আনসার কেমন হবে, দশমিক দিয়ে এরকম হবে, 0.12 এরকম হবে। তো 0.12 কে যদি আমাকে লিখতে হয়, এটা কেমন করে লিখবো, 0.12, পয়েন্টটা তুলে দিলে দেখতে কেমন হবে, 100। তো এবারে যতই আমি ক্যান্সেল আউট করি, এই 100কে ক্যান্সেল আউট করি, যতভাবেই ক্যান্সেল আউট করি, মানে কাটাকুটি করি 100কে, যেভাবেই করি না কেন, 100কে করলে 2 আর 5 ছাড়া অন্য কিছু আসবে না। তো যদি কাউকে ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়, এটার মানে হচ্ছে, মানে দশমিকে এইভাবে প্রকাশ করা যায়, এটার মানে হচ্ছে নিচে কত আসবে, নিচে অবশ্যই 10, নালে 100, নালে 1000, কিছু না কিছু আসবে। আর সেইটাকে যদি তুমি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমি দেখতে পাবো 2 আর 5 থাকবে। ঠিক আছে না, 2 আর 5, শুধু 5 রইলো, কোনো অসুবিধা নেই, শুধু 2 রইলো, সবগুলোই 2, 2, 2, 2, 2, 2। মানেও তো 2 টু দি পাওয়ার 0 রয়েছে, আর
আর 2 থাকা মানেও তো 5 টু দি পাওয়ার 0 রয়েছে, তার জন্য 2 আর 5 থাকলেও হয়। হ্যাঁ, 2 আর 5 থাকলেই বলছি, 2 থাকলেও হবে, 5 থাকলেও হবে, আবার 2 5 একসঙ্গে থাকলেও হবে। এই 2 5 এর বাইরে আর যদি কোনো মৌলিক সংখ্যা থেকে থাকে তাহলেই এটা হয়ে যাবে অসীম। ঠিক, বুঝতে পেরেছো? এই অসীমের মধ্যে আবার বলছে কি যে এই ভ্যালুটা, তাহলে প্রথমে অসীম না সসীম কি করে বুঝলাম? প্রথমে আমি দেখব যে ভগ্নাংশের মধ্যে মানে হরের মধ্যে ডিনোমিনেটর এতে কি থাকবে, 2 আর 5 থাকবে। যতই ভগ্নাংশে আমি ভাঙি এটাকে 2 আর 5 ছাড়া কিছু পাবো না, এটা প্রথম কেস। এবারে দ্বিতীয় আর একটা কনসেপ্ট, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, সেটা হচ্ছে যে এটার রেজাল্ট কত। ধরো কোন একটা জিনিস যদি আমি এরকম করে বলি 1/3, এটা জেনারেলি কত আসবে? 0.3333। এরকম একটা রিপিটেটিং আসবে, তাই তো? ঠিক। আচ্ছা, তোমরা জানো তো এই জিনিসগুলোকে কি করে কনভার্ট করতে হয়, মানে এই জিনিসগুলোকে কি করে পয়েন্টে মানে ভগ্নাংশে নিয়ে চলে আসতে হয়? হ্যাঁ, আচ্ছা স্যার, প্লিজ ইউজ ইংলিশ ম্যাথমেটিক্যাল টার্ম। ওকে, মানে এটা হচ্ছে, আমি এখন বলছি কি এই জিনিসটাকে আমাকে কনভার্ট করতে হবে, একটা ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তো এটাকে কি করে আমি ফ্র্যাকশনে কনভার্ট করব? ওকে, কি করে করব? x equals to ধরে নেব x equals to 0.33। ভেরি গুড, হ্যাঁ, দ্যাটস দ্য রুল। ওরকম কখনো বলতে যাবে না, তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ যে এটাকে কি করে ভগ্নাংশে কনভার্ট করব, তুমি কখনো বলতে যাবে না যে এখান থেকে তুলে দেবো নিচে 9 লিখবো যতগুলো আছে, এরকম কখনো বলতে যাবে না, ঠিক আছে? ওটা বলতে গেলে ফেসে যাবে, অনেকগুলো রুলস আছে। আর ম্যাথামেটিক্স টিচার কখনো এটাকে এনকারেজ করবে না। ওকে, আই এম ট্রাইং রাইটিং ইংলিশে। ওকে, আই এম রাইটিং ইন ইংলিশ অলসো। ঠিক আছে, তো এটা কখনো একজন ম্যাথমেটিক্স টিচার কখনো এভাবে বলতে যাবে না। অনেক সময় এরকম বলা হয় যে এটাকে পয়েন্টটাকে তুলে দেবো, 0.3 নোট থাকলে এটাকে তুলে দেবো, এখানে 9 লিখবো, এটাকে তুলে দেবো, এইভাবে অনেক সময় বলতে থাকে। বাট এরকম কখনো বলবে না, এরকমই বলবে যে এটাকে আমি এক্সপ্যান্ড ফরম্যাট লিখবো, এক্সপ্যান্ড করে লিখবো, 0.3333 করে এক্স লিখবো, 10 দিয়ে মাল্টিপ্লাই করবো, মাইনাস করবো, 10 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 10x ইকুয়ালস টু 3.3333, এবং সেখান থেকে x মাইনাস করবো, 9x ইকুয়ালস টু এটাকেই তুমি এক্সপ্লেন করে দেখাবে, ঠিক আছে? কখনো ওরকম বলতে যাবে না। অনেক স্টুডেন্টই এটা বলে কি যে স্যার এভাবে করব, এখানে একটা 9 লিখে দেবো, যে রুলটাকে ছোট্ট করে লেখা থাকে বইয়েতে, স্কুল বুকে লেখা আছে ছোট্ট করে, যে নর্মাল ফরম্যাট আর কি, ঠিক আছে? যতগুলো নাম্বার আছে ততগুলো দেখে 9 লেখো, তার নিচে 0 লেখো, কখনো এগুলো বলতে যাবে না, ঠিক আছে? সো এটা ছিল টার্মিনেটিং অ্যান্ড নন টার্মিনেটিং। ঠিক, একটা ফ্র্যাকশন টার্মিনেটিং হবে না নন টার্মিনেটিং হবে সেটা কি করে বোঝা, সেটা রুল হচ্ছে আমি ডিনোমিনেটরটাকে লক্ষ্য করব, কোনো একটা যে কোনো এক্সপ্রেশনের ডিনোমিনেটর লক্ষ্য করব, ফ্র্যাকশনের ডিনোমিনেটর লক্ষ্য করে আমি দেখব যে সেটাতে 2 or 5 আছে কিনা। যদি 2 or 5 ছাড়া অন্য কিছু থেকে থাকে তখন সেটাকে আমি বলে দেব এটা হবে অসীম, মানে হচ্ছে নন টার্মিনেটিং, শেষ হবে না, ঠিক আছে? তো এখানে আর একটা কোশ্চেন এখানে আমরা লক্ষ্য করি যে কিরকম এই যে স্টাইলটা আছে, যেটা দেখে আমরা বুঝতে পারার ব্যাপার আর কি, ঠিক আছে? যেটা তোমাকে করতে হবে না, না করে তুমি দেখেই বলে দিতে পারবে যেটা হবে কি হবে না। যেমন একটা ফ্র্যাকশন দেয়, ফ্র্যাকশনকে দিয়ে বলে এটার অ্যাকচুয়ালি তুমি স্কোয়ার রুট করতে পারবে কি না। একটু দেখো যে এই ধরনের প্রবলেমগুলো তুমি করতে পারবে কিনা সেটা বলে, ঠিক আছে? এটাকে আবার অনেক সময় রেশনাল ইরেশনাল নাম্বার হিসেবেও অনেক সময় বলে। ফর এক্সাম্পল তোমাকে বলে দিল 0.2, জাস্ট দেখে বলবে, বাট 0.4 বড়, ধরো এটা বাদ দাও, 0.2 বাদ দাও, এটা তো এমনি দেখে বলে দেওয়া যাচ্ছে, এটা বাদ দাও, 0.4 এটাকে তুমি স্কোয়ার রুট করতে পারবে কিনা, জাস্ট এটা দেখে বলতে হবে, উইল ইউ বি এবল টু মেক স্কোয়ার রুট অফ ইট। হ্যাঁ, কি দেখে বলতে হবে, কেন কি কি দেখে বলবে এটাকে? ইয়েস, ভেরি গুড, এইটা হচ্ছে তোমার, হ্যাঁ হ্যাঁ ঠিক,
এটাই হচ্ছে মেন ব্যাপার। জাস্ট দেখে আমি বলে দেবো যে এটা হতে পারে না, তার কারণ এটা হচ্ছে 0.4, ইট মিনস 4/10। 4/10 নিচে 10 হলে কি করে আমি এটাকে স্কোয়ার রুট করবো? সো এটা একটা কি নাম্বার হয়ে যাবে? এটা একটা ইরেশনাল নাম্বার হয়ে যাবে, ঠিক আছে না? ঠিক, এটা একটা ব্যাপার। এখানে আর একটা ধরনের কোশ্চেন হয় যেটাকে ওই একদম বেসিক কোশ্চেন হিসাবে তোমাকে জিজ্ঞেস করে, যে অনেক সময় যে দুটো নাম্বার থাকে, সেই দুটো নাম্বারের মধ্যে রেশনাল আর ইরেশনাল নাম্বার পুট করতে বলে। ঠিক, দুটো নাম্বার তোমাকে দিয়ে দেবে, সেই দুটো নাম্বারের মধ্যে বলবে রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার পুট করো। তো লিখতে বলবে যে ডাইরেক্টলি পেন দিয়ে বলে দেবে যে এর মধ্যে 3টে ইরেশনাল নাম্বার পুট করো। তো ইরেশনাল নাম্বার পুট করতে গেলে একটু সিনসিয়ারলি আমাদেরকে করতে হয়, ঠিক আছে? একটু বুদ্ধি থাকলে ওই ইরেশনাল নাম্বার করে ফেলা সম্ভব। আর যদি রেশনাল নাম্বার পুট করতে বলে সেটাও করা সম্ভব, মানে প্রবলেম কিছুই নেই, জাস্ট একটু রুলটা আমাদেরকে জেনে রাখতে হয়। ধরো আমি বললাম 3 আর 4 এর মধ্যে ইরেশনাল নাম্বার পুট করতে হবে, কি করে করবে কেউ একজন? একটা একটা বললে দুটোকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করে না, সেটা তো রেশনাল নাম্বার হবে। ইরেশনাল। ইরেশনাল নাম্বার পুট করতে হবে 3 আর 4 এর মধ্যে। 3.001 যদি আমি বলি, 3.001 এটা তো রেশনাল নাম্বার। স্যার বলবো আমি? হ্যাঁ বলো একজন। হ্যালো স্যার, না, হ্যাঁ বলো দেখি। বলছি স্যার আপনার বোর্ডটা একটু পিন করে দিন না, যারা বলছে তাদের স্ক্রিনটা সামনে চলে আসছে, আপনার বোর্ডটাই দেখা যাচ্ছে না। ওটা নিজে থেকে পিন করা ওইটা নিজের থেকে তোমাকে করতে হবে, হ্যাঁ ওটা তোমাকে করে নিতে হবে। কিভাবে করা যায় ডাবল ক্লিক করলে ভিডিওটাতে ডবল ক্লিক করে দাও, তাহলেই হবে। যে ভিডিও প্রেস করে থাকো অপশন আসছে দিয়ে ওখান থেকে একটা করে জিরো বাড়িয়ে দিলেই সেটা প্রেস করলেই পিনের অপশন আসবে, পিন করলে হয়ে যাবে, ঠিক আছে? একটু দেখো, না হলে বলছি আবার। তো বলো একজন। হচ্ছে না, প্রেস করেছি কিন্তু হচ্ছে না স্যার। প্রেস করলে পিন আসছে না, পিন অপশন আসছে না। ডবল 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 দিকে ছোট ছোট দেখাচ্ছিল, ছোট ছোট যেখানে দেখা অনেক সবার, সেখানে যাও, দিয়ে ভিডিওর উপরে পিন করো, প্রেস করে লং প্রেস করে রাখো, পিন আসবে। হ্যাঁ পেয়েছি স্যার, থ্যাংক ইউ, Okay, হয়ে okay. গেছে। তো এখন কোশ্চেন হচ্ছে 3 আর 4 এর মধ্যে ইরেশনাল নাম্বার পুট করতে হবে। ভেরি ইন্টারেস্টিং। এখানে যদি তুমি পয়েন্ট করে করে বসাতে যাও তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। স্যার এটাকে যদি আমি স্কয়ার করে দিই মানে Very good. স্কয়ার হ্যাঁ ঠিক, 3 স্কোয়ার করে দাও, 3 স্কোয়ার মানে হচ্ছে কত 9, আর 4 স্কোয়ার করে দাও মানে হচ্ছে 16। এর মাঝখানে যতগুলো ভ্যালু আছে স্কোয়ার রুট করে বলো, মানে √10, √11, √12, √13, সবগুলো ইরেশনাল নাম্বার হবে, ঠিক আছে না? সবচেয়ে সহজ উপায়। রেশনাল নাম্বারের কোনো ব্যাপার নেই, তুমি অ্যাড করো, ডিভাইডেড বাই 2 করো, কোনো প্রবলেম নেই রেশনাল নাম্বার করতে গিয়ে। কিন্তু ইরেশনাল নাম্বার করতে গিয়ে কি করবে? 3 আছে, এটাকে স্কোয়ার করে দাও, কত হবে? 9 হবে। 4 আছে, স্কোয়ার করে দাও, কত হবে? 16 হবে। তো এর মাঝখানে তো কিছু ভ্যালু আছে না, মানে 9 এর পরে 10 আছে, এর স্কোয়ার রুট করলে তো 3 আসতো, ঠিক আছে, এর স্কোয়ার রুট করলে তো কত হবে? 3 এর থেকে একটু বেশি হবে ভ্যালুটা। তো √10, √11, √12, ঠিক আছে, এগুলো করে দাও, সবই হবে। স্যার বলছি 3.1 2 3 4 5 6 এইভাবে ডট 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 করে চলতে থাকবে, এটা কি ইরেশনাল হবে তো? দেখো এটা তুমি বলতে পারো যে 3.1 2 3 4 করে এরকম যদি আমি লিখে দিই এটা হবে, কিন্তু এটা হবে, এটার কি তোমার কাছে কোনো গ্যারান্টি আছে এটা হবেই? তোমাকে এটাকে লিখতে পারো তবে তখন, যে এইটা টেন্ডস টু ইনফাইনাইট, এরকম করে যদি তুমি লিখতে পারো তাহলে একটা। এক্সাক্ট নাম্বারটা বলা যাচ্ছে না, যে এক্সাক্ট নাম্বারটা কত, কোনটা? যে 3.12 ডট 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 করে চলছে যখন, আমি এক্সাক্ট নাম্বারটা কত সেটা তো এক্সাক্ট নাম্বারটাও বলতে পারছো না, আর এইটা যে তুমি ডট 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 করে চলছে, তুমি ডট ডট করে চলে যাচ্ছে, মানে এটা তো তুমি বলতে পারো না যে এটা একদম ইরেশনাল হবেই, গ্যারান্টি দিয়ে তুমি কি করে বলবে? ধরো আমি বললাম 3.1 2 3 4 5 6 7, যদি এটা বলি এটাকে তুমি রেশনাল করতে বলতেই পারো, তুমি পয়েন্ট তুলে দিলে, তুলে দিয়ে না ইনফিনিটি পর্যন্ত থাকবে ওটা। হ্যাঁ, এবারে ইনফিনিটি পর্যন্ত যদি তুমি মেনশন করো তাহলে হবে, দেন তুমি তখন নাম্বারটাকে
সঠিকভাবে ডিফাইন করছো না, বলছো না, তুমি একটা বলে দিচ্ছ এভাবে। তার থেকে বেটার না একটু ভেবে দেখো, যদি আমি এটা বলি যে 3 আর 4 আছে, এর মাঝখানে যদি এটা করে দিই তো এটা হয়ে যাবে না বেটার একটু? আমি একটা বইতে পড়েছিলাম হুম। ইরেশনাল নাম্বার, হ্যাঁ। মানে একটা রুট ফলো করবে, যেমন 3.1 হুম। 01 001 হুম। 0001, মানে এইভাবে একটা একটা করে জিরো বাড়িয়ে দিলে সেটা কিন্তু মানে ইনফিনিটি বলার দরকার নেই, এই rules এভাবেই চলে যায়, ঠিক। ওইটাও হয়, মানে যদি এরকম করে তুমি জিরো বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকো তাহলে একটা জায়গায় যে হতে পারে, ঠিক আছে, এটা হতে পারে। বেস্ট আমার মনে হয় এটাই সঠিক, মানে এটা এটা এর থেকে সহজে কিছু হয় না, ঠিক আছে। এবারে যে ধরো এটা বলছে 0.123456 এটা ইনফাইনাইট অব্দি, এটাও বলার দরকার নেই, এটাও ইরেশনালি হবে, ঠিক আছে। যে ভ্যালুটা 1 2 3 4 5 6 7 অব্দি যাচ্ছে সেটা ম্যাচ করবে না, ওটা ইনফাইনাইট অব্দি হবে। কিন্তু কি হয়, তুমি যখনই এন্ড করে দিচ্ছ বা লিখছো না, তখনই তোমাকে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবে যে এটা যে ইরেশনাল হবেই তার কি কোনো গ্যারান্টি আছে তোমার কাছে? অ্যাকচুয়ালি তোমার কাছে কোনো গ্যারান্টি নেই সেই মুহূর্তে, তুমি বলতে পারবে না, সেই জন্য এটাকে এভাবে লিখতে হয়, ঠিক আছে। নেক্সট আর একটা অনেক সময়, হ্যাঁ বলো। 3 আর 4 এর মধ্যে পাই তো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 4 এর মধ্যে পাই হবে। বলছি যদি স্যার 21/7 আর 28/7 করে দেওয়া যায় তাহলে সেটা হচ্ছে 3 আর 4 হয়ে যাবে, তাহলে তার মধ্যে 22/7 23/7 24/7 এইভাবে আমরা কয়েকটা মানে ইরেশনাল নাম্বার পেয়ে যাবো। ঠিক ঠিক। এইভাবে করলে কি আসবে মানে স্কোয়ার? তুমি 22/7 23/7 22/7 ছেড়ে দাও, তুমি 23/7 যদি বলতে থাকো সেটা কি করে ইরেশনাল নাম্বার হবে? সব আছে না, গেমে কি ওখানে লিখতে পারছি না। 23/7 করে এটা কি ইরেশনাল হয়? হয় না তো বাবা। হুম, রেশনাল স্যার। হ্যাঁ এটা তো রেশনাল হয়ে গেল। স্যার 22/7টাও ইরেশনাল নাম্বার পড়ে, ওটা 22/7টা ইরেশনাল, 22/7 হচ্ছে রেশনাল নাম্বার। 22/7 হচ্ছে rational number, কিন্তু পাইটা হচ্ছে হ্যাঁ, পাই ধরে নেওয়া হয় এই ভ্যালুটা, ধরা হয়। মোস্ট এভাবে কাছাকাছি ভ্যালু হিসেবে ধরা হয়, তার মানে অ্যাকচুয়ালি ওইটা না, ঠিক আছে। তো যাই হোক, এইটা ছিল আমাদের রেশনাল ইরেশনাল নাম্বার। অনেক সময় তোমাকে এরকম করে বলে যে √3 এইটা এর সঠিক যে ভ্যালুটা সেটা গ্রাফে দেখিয়ে দাও। গ্রাফে দেখিয়ে দাও মানে আমি বলছি নাম্বার লাইনে দেখিয়ে দাও, যেমন সলিউশন করে নাম্বার লাইনে দেখাতে বলে না, সেরকম √3 বা √2 এরকম বলে নাম্বার লাইনে দেখিয়ে দাও একটু। পিথাগোরাসের সূত্রের সাহায্যে ভেরি ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এটা 1 1 করে এটা 1, এটা 2, এটা ধরো 3, এটা 4। তাহলে তোমাকে √3 দেখাতে বললে তুমি কি করবে? তুমি নর্মাল একটা √2 এঁকে দেবে। √2 মানে হচ্ছে এইটা, এটা নাকি? হ্যাঁ স্যার, তাহলে এইটাকে এখান থেকে নিয়ে পারপেন্ডিকুলার ড্র করব, এখানে থেকে উপরে। এরকম একটা কেটে নেবে, এখান থেকে করে এরকম কেটে নেবে, তাই তো? এটা √2 হয়ে গেল, তারপরে আবার করবে, তারপরে পরেরটা। ওকে, ঠিক, ভালো বলেছো। এইটা হচ্ছে তুমি প্রুভ করবে কি বলে এটা। আর এখান থেকে আরেকটা কোয়েশ্চেন্স আছে, অনেক সময় দেখে বলার ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে, তাহলে দেখে বলার ক্ষেত্রে আমরা শিখলাম ইট ইজ টার্মিনেটিং অর নন টার্মিনেটিং, এটা শিখলাম। দেখে বলার ক্ষেত্রে এটা শিখলাম আমি যে এটাকে ফ্যাক্ট মানে স্কোয়ার রুট করা যাবে কি না, অ্যাকচুয়ালি মানে স্কোয়ার রুট করে আমি রেশনাল নাম্বার পাবো কি না। আরেকটা দেখলাম রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার ফিটিং করা দেখলাম, আর রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার পুট করা দেখলাম অন নাম্বার লাইন। আরেকটা জিনিস এরকম ধরনের আসে, সেটা হচ্ছে ওই যে ডিভিজিবিলিটি, এটা হয় না যে বিভাজনের সূত্র, এটা ডিভিজিবল কিনা, এটা ডিভিজিবল বাই 3, ডিভিজিবল বাই 4, ডিভিজিবল বাই 5, ডিভিজিবল বাই 6, ডিভিজিবল 7, 8, 9, 10, এরকম অনেকগুলো থাকে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো এগুলোর জন্য কি রুল আছে, একটু এগুলো ফলো করবে, এই রুলগুলো দেখে যাবে। যে কোনো একটা নাম্বার এটা তোমাকে দিয়ে ডিরেক্টলি বলতে পারে যে এই নাম্বারটা কি 5 দিয়ে ডিভিজিবল। 5 দিয়ে ডিভিজিবল দেখা খুব সহজ, তোমাকে বলবে এটা কি 7 দিয়ে ডিভিজিবল, সেইগুলো একটু কঠিন কঠিন আছে, এই রুলগুলো একটু জাস্ট চেক করে যাবে প্রত্যেকটার জন্য, তাহলেই তোমাদের এই কেসটা হয়ে যাবে, ঠিক আছে। এটা ডিভিজিবিলিটির রুল। স্যার রুটটা নাম্বার লাইনে ওই পারপেন্ডিকুলার ব্যাপারটা ওটা একবার বলুন না, ভুলে গেছি স্যার। আচ্ছা, দেখো √2 মানে হচ্ছে কি, আমরা পিথাগোরাসের ফর্মুলা যদি দেখি, পারপেন্ডিকুলার লাইনটা কি থাকবে, ওটা তো পরে ড্র করতে হবে। হ্যাঁ 1 স্কয়ার মানে হচ্ছে 2, তাই তো? তাহলে এটা যদি আমি পারপেন্ডিকুলার ধরি, এটাকে যদি আমি বেস ধরি,
তাহলে এটা হচ্ছে আমার হাইপো স্কোয়ার, তাহলে হাইপোটা হচ্ছে √2। ঠিক, তাহলে যদি আমি এটাকে 1 নিই আর এটাকে যদি 1 নিই, তাহলে হাইপোটেনিয়াস মানে যেটা অতিভুজ সেইটা হচ্ছে আমার কতটা হলো বাবা? √2। এবার √2টাকে করার জন্য আমি এখান থেকে এই অবধি একটা কি নেব, আর্ক নিয়ে নেব, তাই তো? কম্পাস বসিয়ে একটা আর্ক নিয়ে নেব, সেই আর্কটা আমি এখান থেকে কত কেটে নেব। এটা ক্লিয়ার, বুঝতে পেরেছো না পারলে না? হ্যাঁ স্যার পেরেছি। বাস, তাহলে এখান থেকে এই জায়গাটা হয়ে গেল √2। এটা এখন এটা 1। এগেন যদি আমি এটা করি তাহলে বেস আমার হচ্ছে √2 আর পারপেন্ডিকুলার হচ্ছে 1। তো বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়ালস টু হাইপো স্কোয়ার, তার মানে 2 + 1 দ্যাট ইজ হাইপো স্কোয়ার। তাহলে হাইপো ইকুয়ালস টু √3। তাহলে এই অবধি যদি আমি আবার একটা লাইন ড্র করে দিই এখান থেকে এই অবধি, সো দেন এইটা হয়ে যাবে √3। তো এখান থেকে আবার নিয়ে আমি এই ক্যালকুলেট করবো, তো এই ডিস্টেন্সটাকে এখান থেকে কেটে দিলেই পেয়ে যাবো এখান থেকে এই হচ্ছে √3। ঠিক, স্যার স্কোয়ার রুট করা যাবে কিনা ওই রুলসটা আরেকবার একটু ছোট করে বলে দিন না। স্কোয়ার রুট করা যাবে কিনা সেটা হচ্ছে, দেখো স্কোয়ার রুট করা যাবে কিনা সেটা আমি তো ডিটেলসে, স্কোয়ার রুট করা যাবে কিনা সেটা যে কোনো নাম্বার দেখে বলা সম্ভব না, ঠিক আছে? তো যেটা আমরা দেখে বলতে পারি যে কোন ভ্যালুগুলো, ধরো এরকম আছে যে 6.2, ধরো 6.4, 64, 6.4 আর 0.64, এই তিনটে ভ্যালুর মধ্যে যদি আমি বলি 64, 6.4, 0.64, তা কোনটাকে স্কোয়ার রুট করা যাবে কোনটাকে যাবে না? তো 64 ডেসিমেলের পরে থাকবে, ইভেন ডিজিট থাকলেই হবে। ঠিক, ডেসিমেলের পরে ইভেন ডিজিট থাকতে হবে বেসিক্যালি, এটা বেসিক্যালি ঠিক আছে, থাকতেই হবে। এইটাতে হবে না, তার কারণটা হচ্ছে কি 6.4 করতে গেলে নিচে 10 চলে আসবে আর 10 এর তো স্কোয়ার রুট হয় না, সেই কারণে এটা হবে না। তো ডেসিমেলের পরে তোমাকে হয় দুটো নালে চারটে মানে ইভেন ডিজিট থাকতে হবে, তবে সেইটা ডিভিজিবল মানে সরি স্কোয়ার রুটের জন্য এলিজিবল হবে, ঠিক আছে? এবারে তুমি বলবে যে না 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 না, এটা ঠিক কথাই, সব সময় হবে না, এটা আমরা বলতেই পারি যে সব সময় স্কোয়ার রুট একদম ডিরেক্টলি হবে, নাম্বারটা যেটা থাকবে ঠিক, ঠিক। সেটা তো সবসময় স্কোয়ার নাও হতে পারে। হ্যাঁ, না হতে পারে, মানে ওটা হচ্ছে কি এটা দেখেই জাস্ট আমাদের বলে দিতে পারবো যেটা হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে হবে নাটা ঠিক বলতে পারবো, হবে এটা বলতে পারবো না। যেমন এটা হবে না এটা আমি বলে দিতে পারবো গ্যারান্টি সহ, কিন্তু এটা হবে কি হবে না সেটার জন্য আমার পরের যে প্রসিডিওর আছে, রুলস গুলো আছে, সেই রুলস গুলো আমাকে করতে হবে। এটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। ওকে, তো এই ছিল ভগ্নাংশ, সসীম, অসীম এবং তাদের রুলস, তার সঙ্গে রেশনাল ইরেশনাল নাম্বার যেগুলো বেসিক কোশ্চেন্স করে সেগুলো। যদি রুট স্যার রুটগুলো হ্যাঁ। রুটগুলো সেই বার করার নিয়মগুলো ছিল না, সে 2 দিয়ে ডিভাইড করে বা স্কয়ার করে করে ডিভাইড করে করে পয়েন্ট নিয়ে নিয়ে বার করতাম। হুম মানে রুট ওভার যদি 61 বা এরকম কিছু থাকে যেটা রুট আমরা জানি না, হুম সেই ক্ষেত্রে দুটো করে ডিজিট নিয়ে পয়েন্ট দিয়ে 0 0 চারটে 0 বসিয়ে একটা ডিভাইড করে বার করার একটা রুলস ছিল। রুলস ওই কম্পিটিটিভ এক্সামের জন্য রুলস লাগে, ও ম্যাথমেটিক্যাল না ওগুলো, ঠিক আছে? ওই ফর্মুলা তো আমরা এখানেই বলতে পারবো না, তাই না? যেগুলো না। শর্ট ট্রিক হিসেবে আমরা হ্যাঁ, use না না, করি। শর্ট ট্রিক এখানে ইউজ করা যাবে না, মানে শর্ট ট্রিকগুলো অ্যাকচুয়ালি কি ফর্মুলাটাই মানে শর্ট ট্রিক ফর্মুলা থেকেই এসেছে। ডিভাইড করে বড় ক্যালকুলেশন বড় ক্যালকুলেশন করে বের করতে তুমি হবে। যেটা বলছো যে 60 মানে এই 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 করে বলছো কি? না স্যার সেই ডিভাইড করে পয়েন্ট দিয়ে দুটো 0 3 চারটে 0 করে নিতে ডিভিশন করে করতে হতো এক্স্যাক্টলি। √2 যাকে বের করতাম 2.0000। ও আচ্ছা, ওই মানে ডিভিশন মেথডে যেটা বলছো, ওটা তো ওইটাই তো বলছি, ওটা তো তোমাকে করতে হবে, না করে তুমি রুলটা বলবে কি করে? আমাকে 2 করতে বলো, 2 এর জন্য আমি কি করলাম, দুটো 0 নিলাম, এখান থেকে পয়েন্টে দাগ দিলাম, তো 2 এর থেকে 1 1 1 এইভাবে তো না, এই যে সিস্টেম করে আমরা করি না, এইটা তো এটা রুল, মানে স্কোয়ার রুট করার রুলই হচ্ছে এটা, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? এটা ঠিক না, আচ্ছা 7 এর বই আছে ক্লাস 7 হ্যাঁ এটা নর্মাল, ক্লাস 7 এর বইয়ে আছে এটা। ঠিক। তো এইগুলো ছিল আমাদের। আর একটা তোমাদেরকে আমি আগে বলেছিলাম, তোমাদের মনে আছে নাকি জানো, যে ভগ্নাংশের সাথে বাকিগুলো ডিফারেন্স, তাই না? আমি বলেছিলাম, মনে আছে হয়তো অনেকের, ভগ্নাংশের সাথে ডিভিশন, মানে ভগ্নাংশ মানে হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশনের সঙ্গে ডিভিশন, রেশিও, এই তিনটে জিনিস দেখতে এক, কিন্তু এদের মধ্যে ডিফারেন্সটা কি আছে সেটা তোমাদের মনে আছে নিশ্চয়ই। বলেছিলাম আমি যে ফ্র্যাকশন
রেশিও আর ডিভিশন, এই তিনটে জিনিস দেখতে একই টাইপের। রেশিও যেমন দেখতে, ডিভিশনও যেমন দেখতে, ফ্র্যাকশনও তেমন দেখতে। এদের মধ্যে যে ডিফারেন্সটা সেইটা আমরা শেখার জন্য বলেছিলাম। তো রেশিওর জন্য কি বলেছিলাম, রেশিও একই টাইপের জিনিসের মধ্যে হবে, না হ্যাঁ একই একক টাইপের থাকবে, মানে সেম কোয়ান্টিটি, সেম টাইপ কোয়ান্টিটি। এজ সেম কোয়ান্টিটি বাট নো ইউনিট। সেম কোয়ান্টিটি বলেই নো ইউনিট। হ্যাঁ, ইউনিটটা কেটে যাবে, ওই জন্য হ্যাঁ ওই তো বলছি সেম কোয়ান্টিটি, সেই জন্যই নো ইউনিট। সো এখানে কি হয়, রেশিও ডিভিশনটাতে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো জিনিসের সাথে হতে পারে, যে কোনো কোয়ান্টিটির মধ্যে বা রাশির মধ্যে তুমি ডিভিশন প্রসিডিওর করতে পারো, ঠিক আছে। কিন্তু ফ্র্যাকশনের ক্ষেত্রে আবার কি হবে, ফ্র্যাকশনটা হবে একই জিনিসের, সেম জিনিসের মধ্যে হবে, ঠিক আছে। মানে এটা সেম টাইপ জিনিস না, সেম জিনিসের মধ্যে হবে, ঠিক আছে। আমার টোটাল স্যালারির মধ্যে একটা ফ্র্যাকশন, মানে টোটাল স্যালারির মধ্যে হাফ আমি ব্যাংকে জমা করি, তো আমার টোটাল হাইটের মধ্যে এতটা আমার মাথা, তার মানে কি একটা বডি থেকেই, মানে একটা মেন বডি, সেইটা থেকেই পার্ট পার্ট জিনিসকে আমরা বলি ফ্র্যাকশন। তার মানে ফ্র্যাকশন করতে গেলে বোথ উইল বি দ্য পার্ট অফ সেম থিং, দ্যাট মিন 2/3, 3টাও যার পার্ট, 2টাও তারই পার্ট। হয় তিনটে পার্ট থেকে দুটো পার্ট কেটে নিলাম। হ্যাঁ, আর 2:3 মানে এই দুটো রেশিও, তার মানে হচ্ছে 2 কোনো একটা কোয়ান্টিটি আছে, 3 কোনো একটা কোয়ান্টিটি আছে, তাদের মধ্যে বলো। রেশিও মানে তো স্মলেস্ট থিং না, সেটাকে আর কাটা যাবে না, সেটাই সবথেকে ছোট। দেখো সেটা অবভিয়াসলি সেটা সেটা তোমার সবচেয়ে স্মলেস্ট পার্ট, সেটাকে তুমি ডিভিশনও বলতে পারো, ডিভিশনও তো তাই, আমরা কেটে কেটে করি। কোনটা? হ্যাঁ হ্যাঁ, ডিভিশনের লঘিষ্ঠ আকার নাও হতে পারে। না, ডিভিশনের লঘিষ্ঠ আকার সব সময় হতে পারে, নাও হতে পারে, কিন্তু রেশিওতে লঘিষ্ঠ আকার না হলে আমরা রেশিও পয়েন্টটা দিতে পারি না। হ্যাঁ হ্যাঁ, মানে আমি কি বলছি যে ডিভিশনে তুমি রেশিও যদি, মানে তুমি লঘিষ্ঠ আকার লিস্ট ফরম্যাটে যদি আনো বা না আনো, তাতে ফারাকটা কি পড়বে? হ্যাঁ 2/4টা তোমার ডিভিশন, নো প্রবলেম। হ্যাঁ 2/4টা ডিভিশন, হোয়ারএজ লিখতে পারবো না, ঠিক। হ্যাঁ না এটা ঠিক আছে। হ্যাঁ কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে কি, যদি আমি এটাকে এরকম করে লিখে রাখি, ধরো আমি 2/4 কে এরকম করে লিখলাম, এটাকে আমি 1/2 লিখলাম, ধরো আমি লিখলাম, ঠিক, ডিভিশন 1/2 লিখেছি আমি, মানে ক্যান্সেল আউট করে 1/2 লিখেছি, আর এটাকে আমি 1:2 লিখেছি, তো 1/2 আমি ধরে নিচ্ছি দুটোই লিস্ট ফরম্যাটে আছে, তো ডিফারেন্সটা কি দুটোর মধ্যে? কিছুই নেই, দুটো এটাকে রেশিও আকারেও লিখতে পারবো, ডিভিশন আকারে, মানে না। ডিভিশনটা রেশিওকে লঘিষ্ঠ আকারে লিখতে হবে এরকম তো কোনো রুল নেই। লিখতে দেখো, এটা আমি বলি প্রথমে, আগে এটা বলে দিই, আগে একটু প্রথমে ভালো করে বোঝো। 1/2 এটা যখন আমি ডিভিশন এতে লিখছি, তখন এটা ইন্ডিকেট করে না যে 1টা যে কোয়ান্টিটি, 2টাও সেই কোয়ান্টিটি, এটার দরকার নেই। কিন্তু যখন আমি রেশিও করছি, তখন 1টাও যে কোয়ান্টিটি, 2টাও সেম কোয়ান্টিটি হতে হবে, এটা ফার্স্ট, ঠিক। এটা হচ্ছে রেশিওর সঙ্গে সমজাতীয় হতে হবে। হ্যাঁ সেম কোয়ান্টিটি হতে হবে, এটা কিন্তু সেম কোয়ান্টিটি না হলেও চলবে, ডিস্টেন্স বাই টাইম, কোনোটা সেম কোয়ান্টিটি নেই, হতে পারে, ঠিক আছে। উপরেরটা ডিস্টেন্স, নিচেরটা হচ্ছে টাইম, আলাদা কোয়ান্টিটি। একটা রাশি অপর একটি রাশি কত গুণ বা কত ভাগ, সেটাকে তো আমরা রেশিও বলছি। হ্যাঁ মানে সমজাতীয় রাশি, সেম টাইপ কোয়ান্টিটি, সমজাতীয় রাশি। এবারে ও যে বলছিল যে আমি তখনই রেশিওর যে সিম্বলটা সেইটাকে ইন্ট্রোডিউস করব, যখন সেটাকে আমি কেটে কুটে একদম লঘিষ্ঠ আকারে নিয়ে আসব। হ্যাঁ দেখো, তুমি যদি কোনো জায়গাতে লিখে রাখো 2:4, এটা হচ্ছে ম্যাথামেটিক্সের যে গ্রামার, যদি আমি বলি ম্যাথামেটিক্সের গ্রামাটিক্যালি এটা ভুল, ঠিক। যখন আমরা এরকম করে রেশিও ফরম্যাটে লিখি, তখন এটাকে লেখা উচিত 1:2 লিস্ট ফর্মে নিয়ে লেখা উচিত, এটা অ্যাকর্ডিং টু ম্যাথামেটিক্যাল গ্রামার। বইয়ে যত যত অঙ্ক আছে সবগুলোতেই লঘিষ্ঠ আকারে নেই, কিন্তু অ্যানসার দেওয়া থাকে। হ্যাঁ মানে এটা নিয়ম, আমি কি বলছি, ম্যাথামেটিক্যালি 1:2 লেখারই নিয়ম, বাট যদি কেউ লিখে থাকে যে 2:4, তুমি এটাকে কেটে দিতে পারো না আর কি, ঠিক আছে। সেই জন্যে এই যে ডিফারেন্সটা তুমি বলছো যে লঘিষ্ঠ আকারেই লিখতে হবে,
আর এটাকে লঘিষ্ঠ আকারের এই ডিফারেন্সটাকে আমার মনে হয় না অতটা অ্যাপ্রোপ্রিয়েট ডিফারেন্স বলে, ঠিক আছে? যেটা আমার মনে হয় এই জিনিসটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, যে এটার কোনো দুটো ডিফারেন্ট কোয়ান্টিটির মধ্যে হতে পারে, এটা কিন্তু সেম কোয়ান্টিটির মধ্যে হবে। আর ফ্র্যাকশনটা হচ্ছে একই কোয়ান্টিটির মধ্যে হবে, একটাই বডি আছে তার মধ্যে থেকেই হবে, ঠিক? ওকে, নেক্সট, চোঙ, গোলক, আয়তঘন এর মধ্যে কার ক্ষেত্রফল বেশি? এটা খুব একটা বেসিক কোশ্চেন। এখানে প্রথমে বলে দিই, হ্যাঁ আগে 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ কোনটা বলো আগে, একটু বলে কি বলছো, একটু বলো জোরে। সমানুপাত আর সমান। সমানুপাত আর সমান, স্যার আমি বলবো, হ্যাঁ বলো তো। সমানুপাত আর সমানের মধ্যে সমানুপাতে দুটো চারটা পদ থাকে, তো চারটা আলাদা আলাদা জিনিস থাকতে পারে। যেটা সমানুপাত মানে হচ্ছে দুটো অনুপাতের সমান সমান মান, হুম, যেটা আমরা করতে পারি। আর সামান্যপাত হচ্ছে দুটো পদ সেম থাকবে, মানে পূর্ব পদ আর উত্তর পদ যেটা আমরা বলি না, হুম। দুটো পদ সেম হতে হবে, যেমন 2:2, 1:1, 5:5। এগুলো হচ্ছে সমানুপাত আর সমান। সমান বললেন। সমান বুঝেছে? দেখো, ও ডাবল সমানুপাত মানে চারটে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? সমানুপাত তিনটেতেও হতে পারে, তাই না? ক্রমিক সমানুপাত হলে হ্যাঁ, ক্রমিক সমানুপাতিতেই হয়। তিনটেতেও হতে পারে। মানে সমান অনুপাত কথাটা যদি ভাগ করো তাহলেই তুমি পেয়ে যাবে। বাংলাটাকে যদি হ্যাঁ হিসাবে করলে চারটে পদ করতে হবে। এখানে একটা, এখানেও তো সেই সমজাতীয় ব্যাপারটা আছে না? অবশ্যই যেহেতু সমানুপাত আছে, অবশ্যই সেটা তো একটা পার্থক্য। অবশ্যই সমানুপাত। এবারে কি হবে, তোমার যদি নর্মাল সমানুপাত হয়, সাধারণ সমানুপাত, প্রপোর্শন, একটা কন্টিনিউয়াস প্রপোর্শন আর একটা যে প্রপোর্শন, যদি প্রপোর্শন হয় তাহলে কি হবে, ধরে নাও আমি এরকম বললাম, এই একটা জিনিস আছে, তো এখানে এটা ইন্ডিকেট করে না যে এইটা আর এইটা এই সবগুলো সেম কোয়ান্টিটি হবে, এরকম ব্যাপার নেই। কিন্তু যদি এরকম হয়, এটা যদি এরকম হয় যেটা কন্টিনিউয়াস বা ক্রমিক সমানুপাত বলছি, তার মানে কি আছে, এইটার যখন অনুপাত হয়েছে এই দুটো সেম কোয়ান্টিটি, আর এইটার অনুপাত হয়েছে মানে এই দুটো সেম কোয়ান্টিটি, তখন এটা সেম কোয়ান্টিটির কেস আসছে। তো যে প্রথমে প্রশ্নটা করেছিলে অনুপাত আর সমানের, মানে সমানুপাত আর সমানের মধ্যে পার্থক্য কি, দেখো সমানুপাত মানে সম অনুপাত, অনুপাত দুটো সমান হবে, তার মানে এই যে দুটো জিনিসের একটা অনুপাত মানে এর একটা রেশিও, মানে এর একটা রেজাল্ট আসবে, এইটাও একটা রেজাল্ট আসবে, তো এই দুটো জিনিস সমান। আর হোয়ারএজ সমান মানে দুটো কোয়ান্টিটি সমান হবে, এটা ঠিক। এবারে এইটার মধ্যে তোমাকে যদি কেউ বলে যে 1:2 আর এখানে 1:2, এইটা আর এখানে 2:2, এই হচ্ছে দুটো জিনিস। এইটা হচ্ছে আমি বলতে পারি, ধরো এরকম করে না বলেন, 3/4, আর এটাকে আমি যদি বলি 2 দিয়ে মাল্টিপ্লাই করি 6/8, এইটা হচ্ছে সমানুপাত, তাই তো? এটা ঠিক লিখেছি তাহলে সমানুপাতটা, হ্যাঁ স্যার। এইটা হচ্ছে সমানুপাত আর এইটা হচ্ছে সমান, 2:2। তাহলে সমান যখন হবে তখন কি হবে, এটা দুটো আলাদা মানে সেম কোয়ান্টিটি এরকম ইকুয়াল লিখতে পারি আমি, তার মানে এদের সমস্ত কিছু সেম হতে হবে, দুদিক থেকে সমস্ত কিছু সেম হতে হবে, তাদের নিউমেরাল ভ্যালু মানে তাদের মান এবং তাদের ইউনিট সমস্ত দুদিক দিয়ে সমান হলে তবে আমরা লিখতে পারি। ফর এক্সাম্পল যদি আমি লিখি এটা একটা ফিজিক্সের কনসেপশন, মাত্রা বিশ্লেষণ বলে, তোমরা পড়েছো গ্র্যাজুয়েশনে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ধরো এরকম একটা ইকুয়েশন লিখলাম আমি, ঠিক? তো এখানে এই যে ইকুয়েশনটা লিখছি সমান চিহ্ন দিয়ে দুদিকে ইকুয়েশন লিখছি, এইটার কি একক হবে, এইটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এইটারও কি মাল্টিপ্লাই করে একক হতে হবে মিটার পার সেকেন্ড, ঠিক? তার মানে সমান চিহ্ন যখন তুমি লিখছো, এই দিকের কোয়ান্টিটি আর এই দিকের কোয়ান্টিটি তাদের নিউমেরাল ভ্যালু সেম অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ইউনিট সেম, নিউমেরাল ভ্যালু সেম মানে তাদের সাংখ্য মান যেটা সেটা সমান, অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে সাথে তাদের যে কোয়ান্টিটি যেটা মানে তার ইউনিটটা সেম হবে, কোয়ান্টিটি সেম হলে ইউনিটটা সেম হবে, তবে এটা সমান বলি আমরা, ঠিক আছে? আর এই জায়গাতে সমানুপাত হলে কি হবে, এই দুটো জিনিসের দ্যাটস মিন প্রথম পদ আর দ্বিতীয় পদ, সম্ভবত প্রথম আর দ্বিতীয় পদ তাদের একই কোয়ান্টিটি হবে, মানে তারা একই ইউনিট, আর তৃতীয় পদ চতুর্থ পদ তাদের একই ইউনিট হবে।
বুঝতে পেরেছো? এটা গ্যারান্টি নেই যে এইটার সঙ্গে এইটা ম্যাচ করে যাবে। বোঝা গেছে কথাটা, না বুঝতে পারোনি? কারণ যেহেতু ইউনিটটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ইউনিট তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই লিখতে অসুবিধা নেই। এইটা আমরা কাজে লাগাই, এই সমানুপাতের এই কনসেপ্টটা আমরা কাজে লাগাই কোথায় বলো তো? সেই সমানুপাতের যে অঙ্কগুলো করতে, সেটা একটা কোশ্চেন আছে, ঐকিক নিয়ম আর সমানুপাত। এখন তো এই নিয়মটা চলছে যে খাদ্য ব্যস্তানুপাত সমানুপাতের যে অঙ্কগুলো হয় না ঐকিক নিয়মের বদলে। হ্যাঁ, তো এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে একটু মেনসুরেশনের উপর ডিপেন্ড করে এই নিয়মের প্রশ্নটা আছে। চৌং গোলক আর এদের মধ্যে কার আয়তন ক্ষেত্রফল সবচেয়ে বেশি? এটা হচ্ছে সেম আয়তন, আয়তনটা হচ্ছে সেম। রেশিও ফ্র্যাকশন আমাদের পার্থক্যটা একবার বলবেন। রেশিও ফ্র্যাকশন, তো ফ্র্যাকশনটা হচ্ছে একই জিনিসের মধ্যে হবে, এটা সেম আইটেম। টু ডিফারেন্ট আইটেম বাট সেম টাইপ, দুটো আলাদা বডি, তাদের মধ্যে সেম টাইপ। নাম্বার অফ পেন্স, টোটাল স্যালারি, টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্ডিচার, এজ, দুটো সেম টাইপের জিনিস হবে, আলাদা আইটেম। আর এইটা হচ্ছে যে আমার এজ আছে, হয়তো কারোর এজ 60 ইয়ার্স আছে, তার 35 ইয়ার্স সে শুধুমাত্র পড়াশোনাতে ব্যয় করেছে, তার মানে আমি কিরকম করে লিখবো 35 আউট অফ 60। তার মানে কি এটাও যার এজ, 35টাও যার এজ, 60টাও তার এজ। সো এখানে সেম আইটেম, একই আইটেমের ভেতরে ফ্র্যাকশন হয়, আর টু ডিফারেন্ট আইটেম বাট সেম টাইপ, তাদের মধ্যে কি হবে, রেশিও হবে। ঠিক আছে? তো এখন কোশ্চেন হচ্ছে চৌং গোলক আয়তঘন এর মধ্যে কার ক্ষেত্রফল বেশি? কারণ এই তিনটেই আছে তোমাদের সিলেবাসের মধ্যে, 10-এর সিলেবাসের মধ্যে এই টোটালটা রয়েছে, চৌং গোলক আয়তঘন। এদের যদি একই ধরো এদের আয়তন যদি সেম হয়, তাহলে এদের ক্ষেত্রফল কার বেশি হয়। চৌং জেনারেলি দেখতে এরকম, গোলক এরকম, আর আয়তঘন হচ্ছে এরকম টাইপের দেখতে। তো এখন কোশ্চেন হচ্ছে এদের সারফেস এরিয়া কার সবচেয়ে বেশি ক্ষেত্রফল? ভেরি গুড, গোলকের সারফেস এরিয়া সবচেয়ে কম। না, এর হচ্ছে সবচেয়ে বেশি আর এর হচ্ছে সবচেয়ে কম। ঠিক, তুমি যদি পড়াও না এটা, মানে যদি চোং পড়াও বা গোলক পড়াও বা তুমি যদি আয়তঘন পড়াও, তুমি ধরে রাখবে যে এই কোশ্চেনটা তোমার জন্য আসবে। ঠিক, পড়ালে জিজ্ঞেস করবে এটা। ঠিক আছে, এবারে তুমি যদি এখন বলো যে এটা কি করে ক্যালকুলেট করবো স্যার এখনই, দেখো এটা ক্যালকুলেট এখনই করা সম্ভব আমাদের পক্ষে না। ঠিক আছে, এটার জন্য আমাদেরকে ডিফারেন্সিয়েশন ইউজ করে দেখাতে হয় যে এর সারফেস এরিয়া যে পাই 2 পাই আর এইচ সারফেস এরিয়া, এর হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর এর হচ্ছে ওই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন মেথডের সাহায্যে দেখাতে পারি। সারফেস এরিয়া সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি হচ্ছে চোং। চোং মানে হচ্ছে সিলিন্ডার। গোলক, গোলক মানে হচ্ছে স্ফিয়ার, আর এটা মানে হচ্ছে কিউবয়েড। ঠিক আছে, অনেকেই তোমরা এটা পড়িয়েছো, স্যার পড়িয়ে দিয়েছেন মোটামুটি, যে কিউবয়েডের উপরে ডেমো দিয়েছো, স্ফিয়ারের উপরে ডেমো দিয়েছো। মনে রাখবে যদি ডেমো দাও এগুলোর উপরে, এটা কিন্তু একবারে গ্যারান্টিড আছে যে এই প্রশ্নটা আসার। মানে গোলাকার গুলোর ক্ষেত্রফল নেব না, বৃত্তের মানে ফাঁপা চৌকি নেব। হ্যাঁ স্যার, 2 পাই আর স্কয়ার তো অ্যাড হবে ওটার সাথে। হ্যাঁ, ওইটাকে যদি তুমি 2 পাই আর স্কোয়ার যদি অ্যাড করো, তাহলে এই যে সারফেসটার জন্য, এটার জন্য, এটার জন্য অ্যাড হবে, সেটা আলাদা কথা। সেটা ছাড়াও এমনি নর্মাল যদি এই দুটোকে নাও নিই, তাহলে শুধুমাত্র এই যে সারফেস এরিয়া বলছি, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল যেটাকে বলে, সেই পার্শ্বতলের ক্ষেত্রফল হিসাবেও এটা সবচেয়ে বেশি, চোঙের সবচেয়ে বেশি। হ্যাঁ, এটাকে কিভাবে বলতে গেলে এটাকে আমাদেরকে সলিউশন করে দেখাতে হবে।
এটাকে সলিউশন করে আমার ডিফারেন্সিয়েশনের সাহায্যে y ইকুয়ালস টু ধরে নিয়ে ডিভাইডেড তারপর সেটা গ্রেটার দেন করে ওই সব ইনক্রিমেন্ট দেখাতে হবে নাকি ইনক্রিজ ডিক্রিজ? দেখো এইটা আমি কি বললাম, এখন তোমাকে মানে তুমি সেও জানে যে এটা তুমি যদি সলিউশন দেখাতে যাও তাহলে আর ইন্টারভিউ আর শেষ হবে না, ঠিক আছে? কারণ এটা সলিউশনটা সময় সাপেক্ষ সলিউশন, তুমি কম্পেয়ার করে দেখাবে না যে এটা হাইয়েস্ট। ওটা তো কম্পেয়ারই করা যাবে এই তিনটের মধ্যে আর এইচ আলাদা। না, এটা কম্পেয়ার করা যাবে হচ্ছে না 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 কম্পেয়ার করা যাবে, কোথায় কম্পেয়ার করা যাবে বলে দিচ্ছি। এটা বলা আছে একটাই কন্ডিশন যে এটা কি সেম ভলিউম আছে না, তো সেম ভলিউম যখন আছে তখন এর ভলিউমটার সাথে এই ভলিউমটাকে আমি ইকুয়াল করব, তার সাথে এই ভলিউমটাকে ইকুয়াল করব। ভেরি লেবোরিয়াস ওয়ার্ক, মানে খুব একটা সহজ না। তো এইটা কম্পেয়ার করে আমি দেখাতে পারি যে চোং মানে সিলিন্ডার ইজ গ্রেটার দেন স্ফিয়ার, আবার দেখাতে পারি স্ফিয়ার ইজ গ্রেটার দেন কিউবয়েড। তো এখান থেকে আমি কনক্লুড করতে পারি যে সিলিন্ডার, হ্যাঁ না ব্যাসার্ধ সেম হবে এমন কোনো গ্যারান্টি নেই, ডিফারেন্ট হতে পারে। সেইটাকে আমি কিভাবে কম্পেয়ার করব জাস্ট দেখিয়ে দিই। যে কম্পেয়ার করার রুলটা হচ্ছে এরকম যে সিলিন্ডারের জন্য আমার পাই আর স্কোয়ার এইচ, হোয়ার এজ ইট ইজ 4/3 পাই আর কিউব। ঠিক, দুটো জিনিসের, একটা সিলিন্ডার আছে আর একটা স্ফিয়ার আছে, এই দুটো জিনিসের আমার কি আছে, কি বললাম, দুটো জিনিসের ভলিউমটা সেম আছে। তো ভলিউমটা সেম, পাই পাই ক্যান্সেল আউট হলো, তাহলে এর আর স্কোয়ার এইচ দ্যাট ইজ ইকুয়ালস টু 4/3 আর কিউব। এখান থেকে আমি রিলেশন ড্র করব, যে রিলেশন আমি দেখাতে পারবো যে এর সারফেস এরিয়া 4 পাই আর স্কোয়ার আর এর সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর এইচ। দেখাবো 2 পাই আর এইচ মাস্ট বি গ্রেটার দেন এটা, এখানে কোনো কিন্তু রেডিয়াসের মিল নেই, এটা আমরা শো করতে পারবো, ঠিক আছে? আমি কখনোই বলতে পারি না যে এর রেডিয়াসের সঙ্গে সমান হবে, শুধুমাত্র এখানে একটাই কনসেপশন যে ভলিউম সেম হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল তুমি ধরে নাও না যে কোনো একটা জলের বোতল বিভিন্ন ডিজাইনের হয়, ঠিক আছে? এরকম জলের বোতল তিনটে তোমাকে দেওয়া আছে, 1 লিটার জলের বোতল, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল দেখতে, একটা স্ফেরিক্যাল দেখতে আর একটা কিউবয়েডাল দেখতে। এই তিনটের মধ্যে তোমাকে কম্পেয়ার করতে বলেছে কার সারফেস এরিয়াটা বেশি হবে, ঠিক আছে? সারফেস এরিয়া কাগজ দিয়ে র্যাপ করতে হবে, কার বেশি হবে। তো সেখানে আমরা এভাবে করতে পারি, ঠিক আছে? তো এখানে কিন্তু তুমি বারবার ধরে জেনে রাখবে যে আবার এখানে ধরো এখানে এ বি বি সি সি এ করেছি এখানে, তার মানে কি এই যে তিনটে জিনিস করা আছে তো এখানে তো কোনোটাই ম্যাচ করবে না, লেন্থ ব্রেড হাইট কোনোটাই তো ম্যাচ করবে না এর সঙ্গে, তাই না? তা সত্ত্বেও আমরা এখানে শো করতে পারবো যে ইয়েস, যে স্ফিয়ারের থেকে কিউবয়েডের যে সারফেস এরিয়া, সরি এটা উল্টোটা হবে, এর থেকে স্ফিয়ারের সারফেস এরিয়া, দূর উল্টো করলাম, সবচেয়ে ছোট হচ্ছে, সবচেয়ে ছোট লিস্ট হচ্ছে স্ফিয়ারের সবচেয়ে ছোট। স্যার বলছি যদি সারফেস এরিয়া সমান হতো তাহলে ভলিউমের ব্যাপারে কিছু বলা যেত? সারফেস এরিয়া যদি সমান হয়, দেখো তুমি উল্টো কনসেপশন লাগিয়ে দিলেই হয়ে যাবে। দেখো সারফেস এরিয়া যদি সমান হয়, ঠিক, তাহলে ভলিউম কি হবে? তুমি ভাবো উল্টো কনসেপ্টটা লাগাও না, এটা আমার হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডারের সারফেস এরিয়া আর এটা হচ্ছে স্ফিয়ার, তার সারফেস এরিয়া দুটো ইকুয়াল। তো আমি জানি যদি ভলিউম ইকুয়াল হয়, সিলিন্ডারের ভলিউম ইকুয়ালস টু যদি স্ফিয়ারের ভলিউম হয়, সেক্ষেত্রে কার সারফেস এরিয়া বেশি হয়? এইটার সারফেস এরিয়া বেশি হয়, ঠিক না? তাহলে এখন যদি সারফেস এরিয়া সেম হয় তার মানে কি হবে, এর ভলিউমটা কম। বুঝতে পারলে কথাটা না পারোনি? আরেকবার বলি, বলুন। ওকে ভালো করে দেখো, ধরো এটা হচ্ছে সিলিন্ডার আর এটা হচ্ছে স্ফিয়ার। এখন সিলিন্ডারের ভলিউম হচ্ছে সেম, মানে এর ভলিউম হচ্ছে ভি, এর ভলিউম হচ্ছে ভি, এর সারফেস এরিয়া হচ্ছে এস, এর সারফেস এরিয়া হচ্ছে এস। এটা বোঝা গেছে, মানে এটা হচ্ছে এর সারফেস এরিয়া বেশি সেজন্য বড় এস, আর সারফেস এরিয়া ছোট এই জন্য ছোট এস, ঠিক? বুঝতে পেরেছো? এটা কখন হবে?
যখন ভলিউমটা সেম হবে। এখন এর ভলিউমটাকে ছোট করে, মানে এর সারফেস এরিয়াটাকে ছোট করে, এর সারফেস এরিয়াটাকে ছোট করে আমি কোথায় নিয়ে আসছি, এর মতন আনছি, এর সারফেস এরিয়াকে আমি সেম রেখেছি। ঠিক, তাহলে এর ভলিউম কি থাকবে, এই সেম থাকবে, এর ভলিউমটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে না? বোঝা গেছে কথাটা? আমি বলছি ভলিউম সেম, সারফেস এরিয়া সিলিন্ডারের বেশি, স্ফিয়ারের কম। ঠিক, এখন কি করলাম, আমি স্ফিয়ারের সারফেস এরিয়া যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। এখন তোমার প্রশ্ন ছিল স্যার সারফেস এরিয়া যদি দুজনের সমান হয় তখন কি হবে? আমি বলছি যে এইটা তাহলে এর সারফেস এরিয়াকে, সিলিন্ডারের সারফেস এরিয়াকে কমানোর জন্য আমি কি করেছি, ছোট এস করেছি। তাহলে এইটার থেকে এইটা যদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, ওকে ওকে ওকে, ইকো হচ্ছে, ইকো হচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে কি কোটা, হ্যাঁ হচ্ছে তো আবার, কেন হচ্ছে দাদা? হ্যাঁ তখন ঠিক তো ছিলই। আর হচ্ছে না তো? ওকে, দেখো ঠিক এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকবার বলে দিচ্ছি, ইটস ভেরি ইন্টারেস্টিং। সিলিন্ডার আর স্ফিয়ার দুটো আমি করেছি। এখন দুটোর ভলিউম সেম, দুটোর ভলিউম যদি সেম হয় এই কন্ডিশনে সিলিন্ডারের কি হয়, সারফেস এরিয়া বেশি আর স্ফিয়ারের সারফেস এরিয়া কম। ঠিক, এই হচ্ছে রিলেশন। এটাকে আমি বড় করেছি, এটাকে ছোট করেছি। এখন এই স্ফিয়ারের যে সারফেস এরিয়া সেটাকে আমি সেম রেখেছি, চেঞ্জ করিনি। যদি সারফেস এরিয়াও সেম রাখি তাহলে আমি ধরে নিতে পারি তার ভলিউমটাও সেম, এই ভলিউমটা এই ভলিউমটা সেম ভলিউম রইল। বাট এখন এখন যেহেতু সারফেস এরিয়াকে আমাকে ইকুয়াল করতে হবে, সেই জন্য কি করলাম, এই সিলিন্ডারের সারফেস এরিয়াকে আমি ছোট করছি। সিলিন্ডারের সারফেস এরিয়া ছোট করলে তার ভলিউমটাও ছোট হবে, তাহলে এর ভলিউমটা ছোট হয়ে এটা চলে এলো। ঠিক, তাহলে সেম সারফেস, ভলিউম কার কম হবে, সিলিন্ডারের কম হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক, এইভাবে বুঝে নিতে হবে। নেক্সট, যদি কারোর প্রবলেম থাকে বলবে, দেখিয়ে দেবো আরেকবার। ঐকিক নিয়ম ও সমানুপাতের মধ্যে, এই নিয়মের মধ্যে কোনটা বেশি গ্রহণীয়, এটা তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম আমি, যে ঐকিক নিয়ম আর সমানুপাত এইটার মধ্যে কোনটা বেশি গ্রহণীয়। ফর এক্সাম্পল আমি একটা যদি কোয়েশ্চেন তোমাদেরকে লিখে দিই, জাস্ট সিঙ্গেল লাইনার কোয়েশ্চেন যদি লিখে দিই যে 10টি পেনের দাম 20, তো 30 পেনের কস্ট কত হবে, এই হচ্ছে কোয়েশ্চেন। তো তুমি এটাকে দুটো উপায়ে করতে পারো, একটা ঐকিক নিয়ম মানে ইউনিটারি মেথডে করতে পারো, আরেকটা জিনিসকে তুমি করতে পারো, সেটা হচ্ছে যে কস্ট আর নাম্বার অফ পেন্স আর কস্টিং, এইভাবে করতে পারো, ইউনিটারি মেথডে করতে পারো। কোনটা বেশি গ্রহণীয় সেটা আমাকে বলো, কেন গ্রহণীয় সেটাও বলতে হবে। ইউনিটারি মেথড আর আমাদের এই যে প্রপোর্শন মেথড। ঐকিক নিয়ম বেশি। কেন গো ঐকিক নিয়ম? সমানুপাত বেশি গ্রহণীয়। সমানুপাতটা বেশি গ্রহণীয় ম্যাথমেটিক্যাল দিক থেকে দেখতে গেলে। কেন গ্রহণীয় এটা? ওই করতে গেলে স্যার
আর এখানে আমি ডিরেক্ট সমানুপাতের কনসেপ্টটা দিয়ে করতে পারি। হ্যাঁ, একজন বললে, ভ্যারি করবে না? হ্যাঁ এটা বললে যে পার্সন টু পার্সন ভ্যারি করবে। দেখো এইদিকে তো ডিরেক্ট প্রক্রিয়া নাকি ইনভার্স প্রক্রিয়া সেটা আমি বুঝতে ঐকিক নিয়ম পারবো। করতে গেলে তো সমানুপাতের গল্প লাগে। হ্যাঁ, সমানুপাতের ঐকিক নিয়মটা হচ্ছে সমানুপাতের শর্ট ট্রিক, ঠিক আছে? ঐকিক নিয়মটাই অ্যাকচুয়ালি আমাদেরকে কি শেখানো হয়, ঐকিক নিয়ম কিভাবে শেখানো হয়, যে 10টি পেনের দাম 20 টাকা, একটি পেনের দাম 20/10, 30টি পেনের দাম 20/10 ইন্টু 30। তো এই কনসেপ্টটাতে আমরা, ঐকিক নিয়মটা ওই বাচ্চাদেরকে বোঝানোর ক্ষেত্রে মানে ইজি হয় ব্যাপারটা। হ্যাঁ ইজি হয়। তো এবারে দেখো মজার বিষয়টা হচ্ছে এই ঐকিক নিয়ম আধুনিক যে ম্যাথামেটিক্স হচ্ছে সেখানে মিনিমাইজ হয়ে যাচ্ছে। কোশ্চেনটা এই কারণেই তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে একজন বলছিলে বেশ সুন্দর যে ম্যান টু ম্যান স্যার ভ্যারি করবে। হ্যাঁ ম্যান টু ম্যান ভ্যারি করবে, তোমরা যখন পড়েছো আমরা যখন পড়েছি আমাদেরকে প্রথমে ঐকিক নিয়মই শেখানো হয়েছে প্রাথমিকভাবে, যে বাবু ঐকিক নিয়ম শেখো। তারপরে আমাদেরকে অনেক উঁচু ক্লাসে উঠে 9-10-এ এসে এই কনসেপ্টটা দেওয়া হয়েছে যে এইরকম ভাবে হতে পারে। আবার যখন 3টে রাশি হয় না, আর একটা রাশি হয়, ঐকিক এই নিয়মে বাচ্চাদের দিক দিয়ে পড়াতে ইউনিটারি মেথডই ম্যাথ পড়াতে সুবিধা হয় বাচ্চাদেরকে পড়াতে। হ্যাঁ এবারে ইউনিটারি মেথডে আমরা জেনারেলি, Actually, 10টি এই যে 10টি পেনের কস্ট এই ক্ষেত্রে আমার ডিভাইড হলো যখন আমি একটি বার করলাম, কিন্তু কখনো কখনো আমার একটা বার করতে গেলে ডিভাইড হয় না, Multiply হতে পারে। মাল্টিপ্লাই হতে পারে। সেই ক্ষেত্রে ওরা যদি আগে ব্যস্ত প্রক্রিয়া এবং ডিরেক্ট ভেরিয়েশন বা ইনডাইরেক্ট ভেরিয়েশন ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক কি করে আসবে? ঠিক এইটা হচ্ছে মেন কনসেপ্ট, যেখানে বাচ্চাদেরকে আমরা এইটা বলে দিই। যেমন যদি এই কাজের ক্ষেত্রে যেগুলো ব্যস্তানুপাতিকের যে অঙ্কগুলো আছে সেইগুলোতে একটা করার সময় আমরা ডিভাইড করি না, এক্ষেত্রে আমরা কি বলি, দেখ 10টা পেনের দাম যদি 20 টাকা হয়, একটা পেনের দাম তো কম হবে, কম হলে কি করবি ভাগ করবি, আর বেশি হলে কি করবি গুণ করবি। তার মানে এই যে জিনিসটা আমরা শেখাই এটা কি কোনো সাইন্টিফিক মেথড? এটা সাইন্টিফিক মেথড না। এটা কি যে একটা পেনের দাম হলে তুই ভাগ করবি, এবার স্টুডেন্টই ভাগ করতে যে 10/20 লিখলো, কি বলবে তুমি তাকে? এটা তো স্যার এভাবেও বলতে পারি যে একটা পেনের দাম 10টা পেনের দামের থেকে কম হবে কি বেশি? হ্যাঁ ওইটাই তো বলছি, তো একটা পেনের দাম 10টা পেনের দামের থেকে কম হবে, কম হলে তুই কি করবি, এখানে কি ক্যালকুলেশন করবে? এখানে তো কম হলে তো ভাগই করতে হবে। তো ভাগটা যদি সে 10/20 করে, সে বলেছো ভাগ করতে, সে এখানে 20 আছে, এই 20টা খেয়াল না করে 10/20 লিখে দিল, ঠিক? তো তোমাকে এখানে তাকে অনেকগুলো গোঁজামিল জিনিস শেখাতে হয়। এই জন্যই ঐকিক নিয়মের থেকে, ইউনিটারি মেথডের থেকে এই যে প্রপোর্শন রুল এটা বেশি গ্রহণীয়। এখন বইতে তুমি দেখবে বেশিরভাগ ক্ষেত্রে এটা কি ব্যবহার করা হচ্ছে, আধুনিক চলে আসবে, কিছু করার নেই। ঐকিক নিয়মের ক্ষেত্রে সমস্যাটা তোমাকে বললাম, ঐকিক নিয়মে কি হচ্ছে, পুরো জিনিসটাই আমাকে ম্যানুয়ালি তাকে শেখাতে হচ্ছে, সাইন্টিফিক্যালি না। আমি তাকে পরিষ্কার বুঝিয়ে দেবো বাবা এটা এই 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 ব্যাপার, এখানে এইটা ইজ টু এইটা, এইটা ইজ টু এইটা, তারপরে তুই ক্যালকুলেশন করবি। আর এখানে পুরো ব্যাপারটাই হচ্ছে আমাদেরকে ম্যানুয়ালি বোঝাতে হয় যে দেখ এটার জন্য কম হবে, আবার এটার জন্য বেশি হবে, কম হলে তো ভাগ করবি, বেশি হলে তো গুণ করবি, এটা করতে হয়। সেক্ষেত্রে করতে গিয়ে স্টুডেন্টদের মধ্যে এই যে 20/10 আর 10/20 এটার মধ্যে প্রবলেম হয়। সেই জন্যে ঐকিক নিয়ম এবং সমানুপাতের মধ্যে সমানুপাতটা বেশি গ্রহণীয়। সমানুপাত এবার সুবিধা হয় কি, যদি এরকম থাকে আরো 3টে ভ্যালু, মানে 3টে কোয়ান্টিটি থাকে, অনেক সময় থাকে না এক একটা নিউমেরিক্যালি 3টে, লোক সংখ্যা, খাবার, এরকম থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করি, 3টের মধ্যে ঐকিক নিয়ম করতে গেলে অনেক বড় হয়ে যায় জিনিসটা, অনেক জিনিস মাথায় রাখতে হয়, বাট এই ক্ষেত্রে করতে গেলে অনেক সুবিধে হয়, ঠিক আছে? এবারে তোমাকে কেউ বলতে পারে যে বাচ্চা ছেলেদের ক্ষেত্রে 5-6 এর ছেলেদের ক্ষেত্রে তো এটা শেখানো হয় না, 5-6 এর তো রেশিও নেই, রেশিওটা একটু উঁচু ক্লাসে উঠে শেখানো হয়, তো 5-6 এর বাচ্চাদের ক্ষেত্রে আমরা ঐকিক নিয়ম শেখাই। তো রুল হচ্ছে 5-6 এর বাচ্চাদেরকেও সমানুপাত শিখিয়ে শেখানোটা বুদ্ধিমানের কাজ হবে, যদি যারা মানে শিখিয়ে নিয়ে করাটা আর কি, ঠিক আছে? দুটোর মধ্যে যখন কম্পেয়ার করতে বলবে তখন ঐকিক নিয়মের ওভারে যাই সমানুপাত। নেক্সট কোয়েশ্চেন। স্যার আমরা 9-10 বাচ্চাদের পড়াবো এই ভেবে কি অ্যান্সার দেবো? হ্যাঁ অবশ্যই এই ধরনের প্রশ্ন অবশ্যই 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 তুমি আনসার দেবে। 9-10 বাচ্চা, তুমি প্রাইমারি স্কুলে যদি পরীক্ষা দিতে যেতে তোমাকে তখন ওই প্রাইমারি বাচ্চার কথা ভেবে তোমাকে আনসার দিতে হতো, ঠিক? আর তুমি যখন 9-10 দিতে যাচ্ছ তুমি তো 9-10 বাচ্চারই কথা বলবে। স্যার ব্যস্তানুপাত যখন হবে তখনই কি ওই সমানুপাতের কনসেপ্টে
ক্রস মাল্টিপ্লাই হবে। ব্যস্তানুপাতে জাস্ট জিনিসটাকে ঘুরিয়ে দিতে হয়, আর তো কিছু নেই। ব্যস্তানুপাতে কি অন্য কিছু করতে হয়? ব্যস্তানুপাতে হচ্ছে ব্যস্তানুপাত মানে রিভার্স প্রপোর্শন, মানে রিভার্স করে দাও তুমি এটাকে, তাহলেই হবে। একটা সাইডকে সেম রেখে অন্য সাইডটাকে ঘুরিয়ে দাও, এইটুকুই তো ডিফারেন্স, অন্য তো কিছু নেই। কিন্তু এই জিনিসটা তাকে বোঝাতে হবে যে রিলেশনটা কি, সম্পর্কটা কি, এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে, এই জিনিসটা, ঠিক আছে? এখানে কি হচ্ছে, কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো সেই কনসেপ্টটা, মানে সেই যে অশান্তিটা, সেইটা নেই। হ্যাঁ, নেক্সট এই কোশ্চেনটা একটু ভালো করে দেখো। ভ্যানিসিং মেথড এবং রিমাইন্ডার থিওরি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে যে ভ্যানিসিং মেথড প্রথমে জিজ্ঞেস করেছে, বুঝেছো? যে একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, ধরো এক্স কিউব মাইনাস 3x প্লাস 4, তো এই ধরনের উৎপাদকীয় বিশ্লেষণ, হ্যাঁ, তো কি করে করবে? নর্মালি স্টুডেন্টরা এই ধরনের, তোমাকে যদি জিজ্ঞেস করি আমি, তো বলো আমাকে যোগ একজন যে এই উৎপাদক বিশ্লেষণটা আমি ধরে নিচ্ছি করা যাবে, আমি জাস্ট দিয়েছি, নাও হতে পারে, ঠিক আছে? কিভাবে করবে, প্রসেসটা কি আছে? মিডল টার্ম ফ্যাক্টর তো হবে না। প্রথমে আমি শূন্য বার করার চেষ্টা করব, এবং শূন্য বার করার জন্য এই px equals to 0 করে বা কোনো আমি ট্রায়াল মেথডের সাহায্যে করতে পারি, কোনো ভ্যালু ঠিক আছে, আমি এখানে ধরলাম পি ইকুয়ালস টু, আমি ধরে নিলাম 2 এর জন্য 0 হয়ে যাচ্ছে ফাংশনটা, x মাইনাস 2 এর জন্য হবে, হয়ে এসছে, হয়ে এসছে। হ্যাঁ, x মাইনাস 2 এর জন্য এটা আমার হয়ে যাচ্ছে, তাই তো? এটা ভ্যানিসিং মেথড আমরা পড়েছি। x মাইনাস 2 একটা ফ্যাক্টর, সেই 2টা দিয়ে এটাকে ডিভাইড করে দিলাম, আমি এটাকে ডিভাইড করে দিলাম, বা ওই এটা 3 বার আছে বলে x মাইনাস 2 3 বার লিখলাম, লিখে করলাম, এটা নর্মাল মেথড। এবারে কথা হচ্ছে, যদি আমি x ইকুয়ালস টু 3 বসি, এখানে 5 পাই, এটার মানে কি? এটার মানে হ্যাঁ এক্স্যাক্টলি কি মানেটা কি? f of 3 বসিয়ে যদি 5 হয়, তাহলে 3 টা এইটার কোনো 0 নয়, এটা 0 নয়, এটা বলতে পারি। এই বহুপদী সংখ্যা মানে এটা 0 নয়, 5 টা রিমাইন্ডার। হ্যাঁ, 5টা রিমাইন্ডার হবে, মানে x এটা যদি বসিয়ে দাও, তাহলে x মাইনাস 3 দিয়ে যদি ডিভাইড করো, সো রিমাইন্ডার হবে 5। এটা কি রিমাইন্ডার থিওরি বলে, ঠিক আছে? রিমাইন্ডার থিওরি। হ্যাঁ, এইটা যদি 0 হয়ে যায়, যখন তুমি এটা বসাচ্ছ, fx যদি 0, মানে সরি, f2 দিয়ে তোমার 0 হয়ে গেছে, সরি f2, এই ভ্যালুটা 0 হয়ে গেল, তার মানে এটার মিনিং হচ্ছে x মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে কোনো রিমাইন্ডার থাকছে না। তার মানে কি হচ্ছে, এটা দিয়ে এটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, এটা ভ্যানিসিং ফ্যাক্টর, এই কনসেপ্টটা আমরা ইউজ করছি, তাই তো? নেক্সট, যদি এরকম দেখছি যে f3 করলে আনসার আসছে আমার 5, আমি এক্সাম্পল বলছি কিন্তু রিয়েলি এটার সঙ্গে মিলবে না, f করছো, তখন এটার মানে হচ্ছে যে ইফ ইউ 3 আছে মানে x মাইনাস 3, এটা দিয়ে যদি ডিভাইড করো, আনসার কত আসবে? 5, 0 আসছে না আর, ঠিক আছে? ওই যেটাকে আমরা বলছি আমরা জিরোস খুঁজছি, সেইটা অ্যাকচুয়ালি হচ্ছে রিমাইন্ডার থিওরি, ঠিক আছে? এইটা ভ্যানিসিং মেথড থেকে রিমাইন্ডার থিওরি জিজ্ঞেস করেছিল, অনেক সময় আমরা এটা ভুল করি, সেই জন্য কোশ্চেনটা মনে হলো খুব বেসিক কোশ্চেন, এটা খুব হার্ড বা টিপিক্যাল কিছু ব্যাপার না, সেটাও জিজ্ঞেস করেছিল, সেটাই বললাম, ঠিক আছে? আর নেক্সট এটাই ছিল। হ্যাঁ বল। হ্যাঁ, ফ্যাক্টর থিওরেম আর রিমাইন্ডার থিওরেম, হ্যাঁ এটাই ফ্যাক্টর থিওরেম। তো এই যেটাকে আমরা ভ্যানিসিং মেথড বলছি না, এই ভ্যানিসিং মেথডটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম, মানে হচ্ছে এক্ষেত্রে, হ্যাঁ ফ্যাক্টর থিওরেম আর রিমাইন্ডার থিওরেম, তোমরা ফ্যাক্টর পড়েছিলে, ঠিক। এই আর এই ভ্যানিসিং মেথড যেটাকে বলে, ভ্যানিসিং মেথড হচ্ছে ওই যেটা আমাদের ফ্যাক্টরাইজেশন করার, উৎপাদকে বিশ্লেষণ করার যে রুল আছে, সেই রুলের মধ্যে এটা একটা, ওই জিরোজ খুঁজে করা হয় ভ্যানিসিং মেথড। ভ্যানিসিং কেন বলা হয়? বিকজ এই যে তুমি f2 বসাচ্ছ, ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, ওই জন্য ভ্যানিশ হয়ে যাচ্ছে, সেই জন্য ভ্যানিসিং মেথড বলে এটাকে, ঠিক আছে? এটা প্রচলিত একটা নেম, ঠিক আছে? তো এই কোশ্চেনগুলোর কালেকশন আমি করতে পেরেছি, যতগুলো স্টুডেন্টদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সেইগুলো তোমাদেরকে একটু জানালাম। বিভিন্ন বোর্ডের বিভিন্ন জায়গাতে তাদেরকে এই কোশ্চেন জিজ্ঞেস করেছি, এবং তাদের কম্পারেটিভ যে গুলো আছে, মানে যে ডেমোর উপরে, ঠিক আছে? তো যাই হোক, এটা আমি তোমাদেরকে বললাম এই রিলেটেড। হ্যাঁ হ্যাঁ পাবে। এইটার উপরে কোনো যদি কারোর কিছু জানার থাকে তো বলে দাও, মানে যতগুলো আজকে আমরা ডিসকাস করলাম এর মধ্যে যদি কিছু তোমাদের জানার থাকে সেটা একটু জানাও। স্যার বলছিলাম কি, বলো দেখি। ভ্যানিশিং মেথডটা তো
রিমাইন্ডার থিওরিরই একটা মানে কেস, পার্টিকুলার কেস হ্যাঁ বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি অবভিয়াসলি এটাই তো, এটাতে চলে আসছে, দ্যাটস মিন এফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই। হ্যাঁ, এটা যদি জিরো হয়ে যায় তাহলে সেটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, আর জিরো না হলে সেটা রিমাইন্ডার। ঠিক আছে, মেন হচ্ছে রিমাইন্ডার থিওরি। রিমাইন্ডার থিওরিটা যখন জিরো হয়ে যায় তখন সেটা ফ্যাক্টর হয়ে যায়। বলছি আপনি বিএড যেগুলো পড়াবেন, কোনগুলো? বিএড এর যেগুলো যেগুলো পড়েছিলাম, হ্যাঁ, ওটা তো বলা হয়েছে অনেকগুলো, ঠিক আছে, ওটা অনেক দিন বলা হয়েছে। এরপরে একদিন ইন্টারাকশন হবে, ঠিক আছে, জিজ্ঞেস করবো তোমাকে, তুমি বলবে, উত্তর দেবে। আমি কি বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম বা সবাইকেই বলেছি যে আমার যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলোকে সবসময় আনসার হিসাবে নেবে না, এগুলোকে টিপস হিসাবে নেবে। আনসার কিন্তু তোমার নিজস্ব, এটা হতে পারে আমার থেকে বেটার উত্তর তুমি দিচ্ছ, হতেই পারে, আর হওয়াটা খুব স্বাভাবিক। তুমি ইয়ং মানুষ একজন না। স্যার পরবর্তীতে 1-to-1 হ্যাঁ স্যার, ওইগুলো বলে দিন। কোশ্চেন আনবেন? হবে। সে বলছে ওই ভাইবার সিএস কিনা ওই থিওরেমগুলো না না না, ওগুলো একদম মিনিংলেস, মিনিংলেস। ওকে। স্যার বিএডের বইয়ের নাম, পাস সেমিস্টারে কি ছিল এইসব পড়ে? কিচ্ছু করে না ও, বিএড এর বই ওই সব জিজ্ঞেস করবে না, বিএড এর বই কি পড়েছো বা কোনো বিএড এর কোনো থিওরি কিচ্ছু জিজ্ঞেস করবে না। হার্ডলি তোমাকে যদি গ্র্যাজুয়েশন থেকে জিজ্ঞেস করতে পারে, তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার যে চয়েসের জায়গাটা কোনটা, ঠিক আছে, তোমার চয়েসের জায়গা কি। তুমি যদি তখন কিছু বলো, তোমাকে তখন বলতে পারে যে ঠিক আছে, এর উপরে কিছু বইয়ের নাম বলো, কোনো রাইটারের বই তুমি পড়েছো, সেগুলো তোমাকে বলতে পারে, ঠিক আছে, বা তোমার সিলেবাসে কি ছিল, কেন ভালো লাগে, রিলেটেড কোশ্চেন হতে পারে। আদারওয়াইজ তোমাকে এমনিও যেচে ওরা জিজ্ঞেস করবে না, মানে কলেজের ক্ষেত্রে জিজ্ঞেস করে যে তুমি যে পড়াতে যাচ্ছ এই বিষয়টার উপরে কিছু বই রেকমেন্ড করো। কোনো বিএডে কি বই পড়েছো, বিএডে কি বই পড়েছে, বিএডে লোকে নোট মুখস্থ করেছে, পরীক্ষা দিয়েছে, কি বই পড়েছে কারোর মনে আছে বিএডে? অত সিরিয়াসলি কেউ বিএড পড়ে নাকি? ইন্ডিয়াতে চলেনি অত সিরিয়াসলি বিএড পড়া, ঠিক আছে। প্রাইমারি করে ইম্পর্টেন্স দিত বিএড। প্রাইমারিতে কখনো কখনো দেয় ওইটা, ঠিক আছে, তাও মানে তুমি ধরে রাখতে পারো ওটা হচ্ছে পার্টিকুলার কোনো কোনো স্যার এইটা করে, ঠিক আছে, মানে কোনো নির্দেশিকা নেই এরকম। হুম, ঠিক আছে, ওইটা কবে ইন্টারভিউ না, কিউওয়ার্ড নিয়ে বললে স্যার আলোচনা করবেন, কিউওয়ার্ড নিয়ে বললে কেমন হবে সেটা সেলিম স্যার আলোচনা করবেন, ডিসকাস করবেন। আমি জাস্ট এটা বললাম যে এটা নিয়ে চিন্তার কিছু নেই। বিএড এর যে কোশ্চেনগুলো আসে সেইগুলোকে সবসময় তুমি টিপস হিসাবে নেবে, এর উত্তর তুমি নিজে চিন্তা করবে, তুমি এর থেকে বেটার উত্তর দিতে পারো, আমার বিশ্বাস বেটারই দিতে পারবে। আমার একটু বয়স হয়ে গেছে, একটু মরচে টরচে ধরে গেছে, তো সেই কারণে তুমি চিন্তা করবে 1:1। আমরা যখন অ্যারেঞ্জ হবে, যখন এই গ্রীষ্মের ছুটি আছে তখন যদি অ্যারেঞ্জ হয়, তখন 1:1 আমরা দেখে নেব যে তোমার কনফিডেন্সটা কিরকম, তুমি কিরকম আসছো, ঠিক আছে। আর একজন বললে যে সেলফ নিজেকে ইন্ট্রোডাকশন করার ব্যাপারটা, দেখো ইন্ট্রোডাকশন করার ক্ষেত্রে না মুশকিল হচ্ছে কি, ইন্ট্রোডাকশন করার সুযোগ আমাদের ক্ষেত্রে দেয় না, ঠিক আছে। অনেক সময় তোমাকে ডাইরেক্টলি নাম ধরে ডাকবে, আচ্ছা পরিতোষ এসো বসো, সে নামটা দেখতে পাচ্ছে, সে ডেকেই হয়তো নিয়ে নিল, আচ্ছা পরিতোষ এসে বসো, বা তুমি ডাইরেক্টলি পড়াতে চলে গেলে, ঠিক আছে। ইন্ট্রোডাকশন যে আমাদের এখানে আসবেই এরকম কোনো ব্যাপার নেই, যদি আসে তখন তুমি তোমার ইন্ট্রোডাকশন মানে তোমার নাম থেকে শুরু করবে, যে তোমার নাম কি, আর তুমি মানে মানে বাড়ি কোথায়, কি পড়েছো, কোন কলেজে পড়েছো, এটাই তোমার ইন্ট্রোডাকশন, ঠিক আছে। এর বাইরে তোমার ইন্ট্রোডাকশনের কিছু নেই, যেমন হাই আই এম বিধান চৌধুরী, মানে আমি বিধান চৌধুরী, আমার বাড়ি এখানে, আমি সেখান থেকে এসেছি, আমি এই কলেজ থেকে পাস করেছি, স্কুলিংটা বললে হতে পারে, বাস এইটুকুই, ঠিক আছে। একদম পুরো নর্মাল যেমন বলার দরকার সেরকম নর্মাল বলবে, ঠিক আছে। আর চেষ্টা করবে সবসময় একটু, ওই জন্যই কেন আমরা বলি মক ইন্টারভিউগুলো দিতে, মক ইন্টারভিউগুলো দিলে কি হবে, তোমার ব্যাপারটা ইজি হয়ে যাবে, ঠিক আছে চলো আমি তো দিয়েছি, দু একবার লোকের সামনে দাঁড়িয়েছি। আর এর আগের বারে যখন হয়েছিল তখন আমরা দেখেছি অনেকেই কি হচ্ছে, খুব থতমত খেয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, 40 সেকেন্ডের মধ্যে বলতে বলেছিল, আচ্ছা 40 সেকেন্ডের মধ্যে হয়তো বলতে বলেছে বর্ধমানে, বললাম না বিভিন্ন স্যার বিভিন্ন সময় অনেক কিছু বলতে বলে, তুমি যখন বলতে বলবে 40 সেকেন্ডের মধ্যে নিজেকে এক্সপ্লেন করবে কি, তুমি যেটা তোমাকে নিজেকে ইন্ট্রোডিউস করা, মানে আমার মতে এটাই নিজেকে ইন্ট্রোডিউস করা, মানে যে আমার নাম এইটা, আমি আমার বাড়ি এখানে, আমি সেখান থেকে এসেছি, আমি স্কুলিং এখানে, আমার কলেজ এখানে, এইটাই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন একজন স্যারের কাছে, এর বাইরে ইন্ট্রোডাকশন কিছু নেই, ঠিক আছে।
এনইপি 2020 থেকে ডিটেলসে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, এনইপি 2020 থেকে কিছু কিছু কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে, কিন্তু মনে রাখবে যেহেতু তুমি এখন ডাইরেক্টলি এডুকেশনের মধ্যে নেই, মানে ডাইরেক্টলি এডুকেশনের মধ্যে মানে তুমি ডেলি লাইফে কোনো স্কুলে পড়াচ্ছ না বা কিছু পড়াচ্ছ না, সেই জন্য এটার থেকে বিরাট কিছু কোশ্চেন তোমার কাছে জিজ্ঞেস করবে না। কিন্তু ইন্ট্রোডাক্টরি কিছু কিছু কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে এনইপির ব্যাপারে, ঠিক আছে, মানে এনইপিতে যেগুলো আমরা অ্যাডাপ্ট করেছি সেই রিলেটেড, ঠিক আছে। এবং সেটা বেশির ক্ষেত্রে কি হবে, ম্যাথমেটিক্স বা সায়েন্সের ক্ষেত্রেই হবে, যে কি নিয়ম আমরা নিয়েছি, ইভলিউশনের কি পদ্ধতি নিয়েছি, এই ধরনের জিনিস, ঠিক আছে। মানে এক্সপ্লানেশন বেসিস, মানে এরকম না যে ইনফরমেটিভ, যে তোমাকে জিজ্ঞেস করলো পারাক, হ্যাঁ একটা ওয়ার্ড টার্ম আছে সেইটা কি, এরকম ধরনের জিজ্ঞেস করবে না। এক্সপ্লেনেশন জিজ্ঞেস করবে যে এটা বলা হয়েছে যে বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব বেশি দিতে হবে ট্র্যাডিশনাল শিক্ষার ক্ষেত্রে, এই ব্যাপারে আপনার কি মতামত, এরকম জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। যে ক্লাস 10 থেকে বলেছে যে 11-12 যে কোনো বাচ্চা যে কোনো সাবজেক্ট নিতে পারে। কোনো বাচ্চা যদি এরকম হয় যে সে ম্যাথামেটিক্স নিল, তার সঙ্গে সে জিওগ্রাফি নিল, তার সঙ্গে সে হিস্ট্রি নিল, এইটা কি ঠিক মতন কম্বিনেশন হবে, সে কি পড়তে পারবে, আপনার কি মনে হয়, এই ধরনের জিনিস জিজ্ঞেস করতে পারে এনইপি থেকে যেগুলো হয়েছে। সেগুলো সবই কিন্তু এক্সপ্লেনেশন টাইপ, কিন্তু কোনোটাই ইনফরমেটিভ টাইপ না, সেই জন্য এনইপি মুখস্থ করার দরকার নেই। কিন্তু এনইপির যে আউটলাইন আইডিয়াগুলো আছে সেগুলো পড়বে, সেগুলো পড়ে নিজে চিন্তা করবে, যদি আমাকে এরকম কোশ্চেন করে তার উত্তর কি হতে পারে, ঠিক। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, চলো বাই।